মানসিক অবসাদে ভুক্তভোগী এক মানুষ গলা কেটে আত্মহত্যা করে। তবে এখানে একটি জিনিস বড়ই অদ্ভুত, কেউ অমনভাবে নিজেই নিজের গলাটা কাটতে পারে না। এবং তার ঘরে ছিল দুটো মদের গ্লাস, একটির তলানিতে মদ রয়েছে আর অন্যটি ফাঁকা। সে কি সত্যি আত্মহত্যা করেছে, নাকি এটাকে আত্মহত্যা বানানোর চেষ্টা করা হয়েছে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে 3 নম্বর খুন। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চক্রবর্তী, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দাসবাবু, মৃতদেহ দেখে যতদূর মনে হচ্ছে এটা খুন হোক কিংবা আত্মহত্যা, ব্যাপারটা হয়েছে কাল রাত্রে। গলার কাছে রক্তটা শুকিয়ে গেছে, তাছাড়া রক্ত যতটা মেঝেতে পড়েছে সেটুকু কিন্তু কালচে হয়ে এসেছে। এখন বাজে সকাল 10টা। আশা করছি কাল রাত 12টা কিংবা তার আগেই এসব হয়েছে। ব্যোমকেশবাবু, আপনি মৃতদেহ দেখে কি করে বলে দিলেন যে আত্মহত্যা প্রায় 12 ঘন্টার আগে হয়েছে? শরীরে মৃত্যুর পর যে লক্ষণগুলো ফুটে উঠেছে সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে। অন্তত 8 থেকে 10 ঘন্টা আগে মৃত্যুটা হয়েছে, তার কম হতেই পারে না। কারণ গলার কাঁটাটার রক্ত যেভাবে শুকিয়ে এসেছে তাতে অন্তত পক্ষে 8 ঘন্টা সময় লাগবে। তাছাড়া যেভাবে রক্তটা ছড়িয়ে পড়েছে সেটা দেখলে আপনিও আন্দাজ করতে পারবেন। তবে পুরোপুরিটাই আমার আন্দাজ। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই বোঝা যাবে না। ব্যোমকেশবাবু, আপনার যদি মৃতদেহটা দেখা হয়ে গিয়ে থাকে তাহলে ওটা পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিই। খুব বেশি সময় নষ্ট করা যাবে না, বুঝতেই পারছেন। তাছাড়া আশেপাশে হাতের ছাপ কিংবা অন্য কিছুই তো আর পাওয়া যায়নি। টেবিলের উপর যে লাইটারটা পাওয়া গিয়েছিল সেটা সাবধানে রেখেছেন তো? দেখবেন তো ওটা থেকে কোনো হাতের ছাপ পাওয়া যায় নাকি। আর মদের যে দুটো গ্লাস টেবিলের ওপর ছিল সেটা থেকেও হাতের ছাপ পাওয়া যাবে বলে আমার মনে হয়। তবে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, ভদ্রলোক যদি আত্মহত্যাই করতে চান তাহলে নিজের হাতে ওভাবে ছুরি দিয়ে নিজের গলা কাটবেন কেন? এটা কেমন যেন আমার বিশ্বাস হচ্ছে না। শরীরটা তো টেবিলের ওপরেই ছিল, তাছাড়া ছুরিটা তো ভদ্রলোকের নিজের হাতেই ধরা। সেটা তো এটাই প্রমাণ করছে ব্যোমকেশবাবু যে ভদ্রলোক নিজের হাতে ছুরি দিয়ে নিজের গলায় কেটেছেন। তাহলে তার টেবিলের ঠিক একপাশে ওই কাগজে লেখাটা থাকবে কি? কাগজটা আপনার কাছে আছে তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনি বললেন বলেই তো কাগজটা খুব সাবধানে ওই মার্ডার স্পট থেকে পাওয়া জিনিসপত্রগুলোর সাথে রেখে দিয়েছি। ব্যোমকেশ ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে নিজের মনে মনেই বলে উঠল। শব্দ হলো অস্ত্রের মতোই, যা বেরিয়ে আসে তা আর ফিরে যায় না। শব্দের চেয়ে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না। হঠাৎ এমন একটা কথা কাগজে লিখে রাখতে যাবে কেন? উল্টো দিকেও তো লেখা ছিল ব্যোমকেশবাবু। উল্টো দিকে লেখা ছিল প্রতিদান। সেগুলোই তো বুঝতে পারছি না। আসলে ওই লেখাগুলোর সাথে ভদ্রলোকের মৃত্যুর সম্পর্কটা কি? সে আত্মহত্যাই হোক কিংবা খুনই হোক, যাই হোক না কেন, লেখাটা কার? ভদ্রলোক নিজেই লিখে রেখে গেছেন নাকি? না না, সেটাই বা কি করে হয়? সাদা কাগজের ওপর খবরের কাগজ থেকে শব্দগুলো ছোট ছোট করে কেটে তারপর সেটা আঠা দিয়ে লাগানো হয়েছিল। কিন্তু কেউ এমন কাজ করতে যাবে কেন? এতক্ষণ পর আমি বললাম, ব্যোমকেশ, এই আত্মহত্যার সাথে কাগজটার কোনো সম্পর্ক নাও থাকতে পারে। কাগজটা যদি এরকমভাবে খবরের কাগজ কেটে না লেখা হতো, মানে ব্যাপারটা যদি হাতে লেখা থাকতো, তাহলে হয়তো কিছু ভাবা যেত। ব্যোমকেশ যেন কিছু একটা ভাবতে ভাবতে ঘরের মধ্যে ঘুরে চলেছে। আমার কথায় কোনো উত্তর দিল না। আমি একবার দাসবাবুর দিকে তাকালাম। ঘরটা খুব একটা বড় নয়। ঘরের পাশে একটা জানালা, তার পাশেই একটা ছোট্ট বিছানা, অন্য পাশে চেয়ার টেবিল রাখা। যে টেবিলের উপর মৃতদেহটা পড়েছিল সেটা দেওয়ালের এক পাশে, তার এক পাশে চেয়ার আর অন্য চেয়ারটা বিছানার পাশে দাঁড় করানো রয়েছে। ঘরের ভিতর একটা আলমারি আর দুটো কাঠের বাক্স, একটা আলনায় জামা কাপড় ঝুলছে।
সমস্ত কিছু দেখে একজন মানুষের ঘর বলেই বোঝা যায়। ব্যোমকেশ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দেখে আমিও ঘুরতে লাগলাম। মৃতদেহটা তখন চেয়ারের উপর বসে টেবিলে ঝুঁকে পড়ে রয়েছে গ্লাস হাতে করে। মৃতদেহটা পরীক্ষা করা হয়েছিল, তার শরীরে কোথাও কিছু নেই, শুধু গলাটা বিভৎস ধারালো একটা ছুরি দিয়ে কাটা হয়েছে। আর তার থেকেও আশ্চর্য ব্যাপার হলো ছুরিটা তার হাতেই ধরা রয়েছে। শরীরে শুকিয়ে যাওয়া রক্ত লেগে রয়েছে। ঘরের মেঝেতে ছড়িয়ে পড়া রক্ত কেমন যেন কালচে হয়ে আসতে শুরু করেছে। মেঝের ঠিক মাঝ বরাবর মাটিতে উবু হয়ে বসে ব্যোমকেশ খুব মন দিয়ে কালচে হয়ে যাওয়া রক্তটা দেখছিল। আমি কিন্তু এটা বুঝতে পারলাম না, এমনভাবে শুকিয়ে যাওয়া রক্ত দেখে ব্যোমকেশ কি উদ্ধার করতে চাইছে। দাসবাবু কিন্তু তাড়া দিয়ে বললেন, ব্যোমকেশবাবু, পোস্টমর্টম করলে খুব ভালো হয়। আসলে মৃতদেহ পোস্টমর্টমে যত তাড়াতাড়ি পাঠাতে পারবো তত তাড়াতাড়ি রিপোর্টের ব্যবস্থা করা যাবে। মৃতদেহ পৌঁছতে বিকেল হয়ে গেলে কিন্তু পরশুর আগে আর রিপোর্ট পাওয়া যাবে না। ব্যোমকেশ মেঝে থেকে উঠে পড়ল, তারপর বলল, সমরেশবাবুর স্ত্রী পাশের ঘরে আছেন না? তার সাথে একটু কথা বলতে হবে। আপনি মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, তবে দেখবেন ঘরের মধ্যে থেকে যেন আর কিছু সরানো না হয়। প্রয়োজন হলে ঘরের দরজাটায় তালা দিয়ে দিন, সেই তালাটা যেন আপনি ছাড়া আর কেউ না খুলতে পারে। এটা আত্মহত্যাই হোক কিংবা খুনই হোক, এই ঘরটা কিন্তু ঘটনার অন্যতম সাক্ষী। আমি একটু ইতস্তত করে বললাম, ব্যোমকেশ, তোমার কি মনে হচ্ছে এটা আত্মহত্যা নাকি খুন? দেখো, এই ব্যাপারটা দাসবাবুর মুখে শুনে আমার মনে হয়েছিল এটা আত্মহত্যা। তবে আত্মহত্যার হলো গলা কেটে মারা যাওয়া। কোনো সাধারণ মস্তিষ্কের মানুষের পক্ষে এভাবে নিজেকে খুন করাটা সম্ভব নয়। হতাশার চরম পর্যায়ে নিমজ্জিত কোনো মানুষও এতটা হিংস্রভাবে নিজেকে হত্যা করতে পারবে না। তার কাছে তো অনেক পথই রয়েছে। তাছাড়া সমরেশবাবুর কাছে তো আরও পথ ছিল আত্মহত্যা করার। তার গোটা বাড়ি খালি, আত্মহত্যার জন্য ঘুমের ওষুধও ছিল তার কাছে। এতগুলো সুযোগ থাকা সত্ত্বেও তিনি এমন একটা কাজ কেন করতে যাবেন, সেগুলো নিয়ে আমি এখন কিছু বিস্তারিত বুঝতে চাইছি না। প্রথমেই আমি সমরেশবাবুর স্ত্রীর সাথে কথা বলবো। ভদ্রমহিলার নাম যেন কি? মহিলার নাম তনুজা বসু। দাসবাবু, আপনি মৃতদেহ নিয়ে চলে যান। যতটা তাড়াতাড়ি সম্ভব এনার পোস্টমর্টম রিপোর্টটা বার করুন। তবে আমার মনে হয় পোস্টমর্টমে আপনি দুটো জিনিস জানতে পারবেন। প্রথমত, খুনটা হয়েছে রাত 12টার আগে। ওই ছুরির আঘাতে গলা কাটার জন্যই তার মৃত্যুটা হয়েছে। আর দ্বিতীয়ত, ভদ্রলোক নিশ্চয়ই কোনোভাবে ঘুমের ওষুধ খেয়েছিলেন। দ্বিতীয় ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাসবাবু, ওটা ভালো করে খেয়াল রাখবেন। ব্যোমকেশের এবারকার কথায় শুধু দাসবাবুই নয়, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। বললাম, কি ব্যাপার বলো তো ব্যোমকেশ, হঠাৎ করে তুমি ঘুমের ওষুধের কথাটা বললে কেন? তোমায় তো আগেই বলেছি অজিত, তুমি সবই দেখো, সবই বোঝো, অথচ লক্ষ্য করো না কিছু। তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, গ্লাসের নিচের দিকের মদের খানিকটা বাকি ছিল, সেটা তুমি দেখেছিলে? কি বলছো, মদের গ্লাসে কোনো কিছুই ছিল না? এবার একটু গভীরভাবে সেই ব্যাপারটা নিয়েই ভাবতে থাকো। আরও কয়েকটা ব্যাপার আছে, সেগুলো এখন বলছি না। চলো আগে তনুজা বসুর সঙ্গে কথা বলি। দাসবাবু মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করতে লাগলেন। আমরা বেরিয়ে আসতেই বাইরে একজন কনস্টেবলকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পাশের ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। সেই ভদ্রলোকের স্ত্রী তনুজা বসু সেই ঘরেই ছিলেন। আমরা ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই ব্যোমকেশ বলল, দেখুন, আপনারা এই সময় ওনার মানসিক অবস্থার জন্য ওনাকে সাহায্য করতে এসেছেন, সেটা খুবই ভালো কথা। কিন্তু এই মুহূর্তে আমি ওনার সাথে একটু কথা বলতে চাইছি। আপনারা যদি আমায় একটু সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। ভদ্রমহিলা বিছানার উপর অবসন্ন হয়ে বসেছিলেন। তার দুপাশে দুজন মহিলা তার সঙ্গে বসে কথা বলছিল, সান্ত্বনা দিচ্ছিল হয়তো। ব্যোমকেশের কথায় তারা বাইরে বেরিয়ে গেল। আমি কিন্তু অবাক হলাম, বাইরের কাউকে তো এমনভাবে ঢুকতে দেওয়া হয় না। পরে জানতে পেরেছিলাম ওই দুজন ভদ্রমহিলা আসলে তার বাপের বাড়ির লোক। সে যাই হোক, আমরা ঘরের ভেতর গিয়ে ঢুকতেই মহিলা অবসন্ন চোখে আমাদের দিকে তাকালো। তার চোখের তলায় সামান্য কালি পড়েছে, চোখের কোণের জল এখন শুকিয়ে রয়েছে। তিনি মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে উঠছেন। আমরা বিছানা থেকে বেশ খানিকটা দূরে চেয়ারে এসে বসলাম। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর ব্যোমকেশ বলল, আচ্ছা তনুজা দেবী, একটা কথা আমায় বলুন তো, আপনার স্বামীর কি সম্প্রতি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন?
মানে এমন কিছু যা তাকে কোনো রকম হতাশায় ফেলেছে, যার কারণে তিনি আত্মহত্যা পর্যন্ত করতে পারেন? ভদ্রমহিলার মাথার চুল সামনের দিকে এলিয়ে পড়েছে। এভাবে ভদ্রমহিলাকে জেরা করতে একটু অস্বস্তি হলেও এই মুহূর্তে যে আমাদের আর কিছু করার নেই সেটা তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। তাই ভদ্রমহিলা বিছানার একপাশে বসে থাকলেও আমরা বসেছি তার থেকে বেশ খানিকটা দূরের চেয়ারে। তাছাড়া বাইরে দাঁড়িয়ে থাকা কনস্টেবলটা ঘরের ভেতরে দাঁড় হয়েছে। মহিলা অনেকক্ষণ চুপ করে থেকে অতি আস্তে আস্তে বললেন, আমার স্বামীর ব্যাপারে তেমন কিছু তো আমি বলতে পারবো না ব্যোমকেশবাবু। আমি ঠিক জানি না ওনার কেন এমন হয়েছিল। আসলে দিন চারেক ধরে আমি বাপের বাড়িতে ছিলাম। কেন তনুজা দেবী, আপনি দিন চারেক ধরে আপনার বাপের বাড়িতে ছিলেন কেন? তার পেছনে কি কোনো... হ্যাঁ ব্যোমকেশবাবু, আসলে কাল আমার বোনের বিয়ে ছিল, সেখানেই আমি গিয়েছিলাম। আর ওই কারণেই বেশ কয়েকদিন ধরে আমি ওখানে ছিলাম। কাল যদি আপনার বোনের বিয়ের কথা থাকে, তাহলে সেখানে আপনার স্বামী গেলেন না কেন? আসলে ওনার শরীর খুব একটা ভালো ছিল না। উনি আগেই বলেছিলেন শরীর ভালো থাকলে তবেই যাবেন, আর না হলে যাবে না। আচ্ছা তনুজা দেবী, আপনার স্বামী কোনো কারণে মনোকষ্টে ভুগতেন কিংবা মানসিক অবসাদে, তাহলে সেটা কি তিনি আপনাকে কখনো বলেছেন? তনুজা দেবী আগের মতোই চুপ করে বসে রইলেন। তারপর বললেন, না ব্যোমকেশবাবু, এসব ব্যাপারে তিনি কখনোই আমায় কিছু বলতেন না। আসলে আমাদের মধ্যে খুব বেশি কোনো কথা হতো না। তার কোনো সমস্যা থাকলেও সে কথা তিনি আমাদের কখনোই বলেননি। তবে তার এক বন্ধু আছে, তিনি এ ব্যাপারে কিছু জানলেও জানতে পারেন। ব্যোমকেশ এই কথায় কেমন যেন একটু উৎসাহ পেয়ে বলল, সমরেশবাবুর বন্ধু? মানে আপনি বলতে চাইছেন তার যদি কোনো সমস্যা থাকে তাহলে সে কথা সমরেশবাবুর বন্ধু জানতে পারে? আচ্ছা, আপনি যখন বাড়ি থেকে গিয়েছিলেন তখন সমরেশবাবু নিশ্চয়ই বাড়িতেই ছিলেন? উনি আমায় বাড়িতে দিয়ে এসেছিলেন। আসলে কথা ছিল যে তিনি থেকে যেতে পারেন এবং সেটা আমায় বলেছিলেন। আর যদি থেকে যান তাহলে তার সঙ্গে আমি একেবারে ফিরব, আর না হলে বিয়ের সমস্ত কাজকর্ম মিটিয়ে সপ্তাহখানেক পরেই আমি ফিরব। কোথাও তো খুব একটা যাওয়া হয় না, তাই এই উপলক্ষে বেরিয়েছিলাম, বুঝতেই তো পারছেন। কিন্তু তার মধ্যে যে এই সমস্ত কিছু হয়ে যাবে তা কি আমি তখন জানতাম? তনুজা দেবী আবার শাড়ির আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। ব্যোমকেশ বলল, তনুজা দেবী, আপনি এই সময় একটু আপনার পরিবারের লোকেদের সাথে থাকুন, আমরা পরে না হয় আসব, এই সমস্ত নিয়ে একবার কথা বলবো। আচ্ছা, আপনার সেই স্বামীর বন্ধুর নাম এবং ঠিকানা কি আপনি আমায় দিতে পারবেন? ওনার নাম মৃন্ময় দেবনাথ। এর আগে উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে এসেছেন। আমার স্বামীর সব থেকে কাছের যদি কেউ থাকে তাহলে তিনি হলেন ওই মৃন্ময় দেবনাথ। আমার মনে হয় আপনি তার কাছ থেকেই বেশ কিছু তথ্য জানতে পারবেন। কিন্তু ব্যোমকেশবাবু, আপনার কি মনে হয় এই কাজটা আমার স্বামী কেন করবে? তার তো এমন কোনো কারণ ছিল না যে তিনি আত্মহত্যা করবেন। আমার মনে হয় এটা আত্মহত্যা নয়, এটা একটা খুনও হতে পারে। আমার স্বামী এমন মানুষ নয় যে তিনি আত্মহত্যা করবেন। আমিও বুঝতে পারছি তনুজা দেবী যে আপনার স্বামী সমরেশ বসু আত্মহত্যা করতে পারেন না। আমারও মনে হয় এটা আসলে একটা খুন। আপনি কি আপনার স্বামীর মৃতদেহ দেখেছেন? দেখেছি। আসলে আজ সকালেই আমার স্বামীর যে ব্যবসা রয়েছে তার একজনের এ বাড়িতে আসার কথা ছিল। সেই বাড়িতে এসে ডাকাডাকি করে তখন দেখতে পাই ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে উপরে আসতেই তার চোখে পড়ে যে টেবিলের ওপর ওভাবে পড়ে রয়েছে আমার স্বামী। তারপর তো রক্ত দেখে সে ভয় পেয়ে আশেপাশের সকলকে ডেকে আনে। তবে পুলিশ তাকে সন্দেহ করে আটকে রেখেছে। দেখুন তনুজা দেবী, এইটুকু তো আমাদের করতেই হবে। আর যে প্রথম মৃতদেহটা দেখেছে তাকে পুলিশ সন্দেহ করছে না, তাকে জেরা করার জন্য ধরে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়াই হবে, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। এখন আপনাদের প্রথমে আপনার স্বামীর সেই বন্ধুর কথাটা বলতে হবে।
ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে আমিও উঠে পড়লাম। কনস্টেবলকে নির্দেশ দিতেই কনস্টেবল বাইরে বেরিয়ে আগের সেই দুজন মহিলাকে ভেতরে আসতে বলল। তারা আসতেই তনুজা দেবী আবার কেঁদে উঠলেন। বুঝতে পারছিলাম এই জায়গাটা এখন আমাদের থাকার জন্য নয়। তবুও তদন্তের খাতিরে যেই ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের কাছে গিয়ে দেখলাম মৃতদেহ তখনও সরানো হয়নি। দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু মৃতদেহ এখনো নিয়ে যায়নি। আসলে ওনার পরিবারের লোকেরা বললেন উনি একবার মৃতদেহ না দেখলে নিয়ে যাওয়াটা। দাসবাবু, এই যে আপনি সব দিকেই সব রকম ভালোভাবে খেয়াল রাখেন, এটা কিন্তু বেশ ভালো। আর 5টা পুলিশের মধ্যে কিন্তু এই ব্যাপারটা দেখা যায় না। সে যাই হোক, পুলিশের বদনাম করাটা আমার কাজ নয়। আমি এখন সমরেশবাবুর বন্ধু মৃন্ময় দেবনাথের সাথে কথা বলবো। এখন আপনি মৃতদেহের ব্যাপারে যা যা খবর বার করতে পারেন তাই তাই করুন। আমি এই ফাঁকে একবার মৃন্ময় দেবনাথের সাথে দেখা করে আসি। এদিকের ব্যাপারটা আপনি সামলে নিতে পারবেন তো এবার? আপনি কোনো চিন্তা করবেন না ব্যোমকেশবাবু, আমি যা যা করার তাই করছি। সমরেশ বসুর বাড়ির থেকে আমি আর ব্যোমকেশ বেরিয়ে এলাম। পথে নামতেই ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অজিত, কিছু বুঝতে পারলে? সমরেশবাবু খুন হয়েছে নাকি এটা আত্মহত্যা সে ব্যাপারে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। ওই কাগজের টুকরোটা সব কিছুতেই কিন্তু একটা খটকা তৈরি করছে। যদি আত্মহত্যা হয় তাহলে ওই কাগজের টুকরোটা এখানে এলো কেন? আর যদি খুন হয় তাহলে ওই কাগজের টুকরোটা দিয়ে কেউ কি বোঝাতে চাইল? অজিত, একটা কথা ভেবে দেখো। সমরেশ বসুর কোনো হতাশার কথা কিন্তু তার স্ত্রী জানতেন না। তিনি সপ্তাহখানেকের জন্য বাড়ির বাইরে ছিলেন। তাই এই সময় আত্মহত্যা করার সুযোগ তার কাছে থাকলেও এমন কোনো রাস্তা তিনি বেছে নেবেন কেন? আর সবচেয়ে বড় সমস্যা হলো তার ঘরের টেবিলে রাখা ওই গেলাসটা। তুমিও তো খেয়াল করে দেখেছিলে, ওই ঘরে কিন্তু 2টো গ্লাস ছিল, অথচ একটা গ্লাসের তলানিতে সামান্য মদ পড়ে রয়েছে, আর অন্য গ্লাসের তলানিতে কিন্তু কিছুই নেই। ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? কেউ যদি সন্ধ্যের সময় তার সাথে দেখা করতে এসে দুজন মিলে বসে মদ খেয়ে থাকেন, তাহলে একটা গ্লাসের তলানিতে মদ রয়েছে, অথচ অন্য পাশের গ্লাসের তলানিতে মদ নেই কেন? তুমি কি মনে করছো বলো তো? যে গ্লাসে মদ নেই সেই গ্লাসটা কি অপরাধীর? মানে তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা খুন? বরং উল্টো, যে গ্লাসে মদের সামান্য চিহ্ন রয়েছে সেই গ্লাসটা অপরাধীর হতে পারে। যে গ্লাসের নিচে মদের চিহ্ন নেই, এমনকি সামান্য তলানিতেও কিছুই নেই, সেটা হতে পারে সমরেশ বসুর। এবার বুঝতে পারছো অজিত? আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। ব্যোমকেশের কথা শুনেই বললাম। পথে হাঁটতে হাঁটতে আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। ব্যোমকেশ বলল প্রথমে বাড়ি যাবে, তারপর সেখান থেকে কয়েকটা কাজ ছেড়ে বিকেলের দিকে যাবে মৃন্ময় দেবনাথের বাড়িতে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, ছুরিতে হাতের ছাপ পাওয়ার সুযোগ খুব একটা বেশি নয়, কারণ আমার মনে হয় অপরাধী এখানে খুব সুন্দরভাবেই নিজের কাজটা করে চলে গেছে। কোনো সুযোগ সে রাখতে চায় না। একটা ব্যাপার ভেবে দেখো, কাগজের লেখাগুলো কিন্তু হাতের লেখা নয়। যাতে হাতের লেখার সঙ্গে মেলানো না যায়, খবরের কাগজ কেটে বেশ সময় নিয়ে কাজটা করা হয়েছে। খুনের পরিকল্পনাটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। তাহলে তো মদের গ্লাসে হাতের ছাপ পাওয়া যাবে বলে আমারও মনে হয় না। পাওয়া যাবে না, অন্তত আমার মনে হয় পাওয়া যাবে না। তবে তার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। হাতের ছাপ তোলার জন্য কাঁচের গ্লাসটা একবার জলে ধুয়ে নিয়ে তারপর সেটা শুকনো করে মুছে নিলেই কাঁচের গ্লাসে আর হাতের ছাপ পাওয়া যাবে না। কিন্তু যদি গ্লাসটা অপরাধীর হয়, তাহলে কি সেই কাঁচের গ্লাস ধোয়ার সুযোগ থাকতেই পারে তার কাছে? আর সবচেয়ে বড় কথা হলো, অপরাধীকে কেউ বাড়িতে ঢুকতে দেখল না। আশেপাশে লোকেদের সঙ্গে পুলিশ কথাবার্তা বলেছে, তবে তেমন কিছুই জানা যায়নি। আমার মনে হয় আরও একবার ভালো করে চারিপাশটা খোঁজ নেওয়া দরকার। আর তনুজা দেবীর অবস্থা এখন খুব একটা ভালো দেখলাম না, তার সাথেও পরে কথা বলতে হবে। তুমি বরং আগে একবার মৃন্ময় দেবনাথের সঙ্গে কথা বলে নাও, তার মধ্যে আশা করি পোস্টমর্টমের রিপোর্টটাও 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। আমি কিন্তু অন্য কথা ভাবছি অজিত। এত সুন্দর করে এত মাথা খাটিয়ে কেউ একজনকে খুন করলো, তার পেছনে আরও একটা খুন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। না হলে যদি কোনো অপরাধীর রাগের মাথায় খুনটা করে থাকে, তাহলে তার অনেক প্রমাণ সহজেই আমরা পেয়ে যাই। যে ক্ষেত্রে অপরাধী অনেক ভেবে চিনতে এভাবে একটা খুন করে, সেক্ষেত্রে সে নিজেকে আড়ালে রাখতে চায়।
আরও একটা কিছু করার জন্য অপরাধী উটিয়ে আছে বলে আমার মনে হচ্ছে। আরও একটা কিছু ঘটবে। আচ্ছা, আজ তো সোমবার, তার মানে খুনটা হয়েছে রবিবার রাত্রে। এই কথাটা বলে ব্যোমকেশ চুপ করলো, আর একটাও তার মুখ দিয়ে কথা বার করা গেল না। বাড়িতে ফিরে ব্যোমকেশ স্নানে চলে গেল। বসে রইলাম আমি নিজের ঘরে। মাথার মধ্যে বারবার ঘুরে ফিরে আসছিল সমরেশ বসুর মৃতদেহ দেখার সেই প্রথম দৃশ্যটা। ঘরে দরজার কাছে দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম চেয়ারে বসে তিনি উবুর হয়ে পড়ে আছেন। টেবিলের ওপর তার মাথাটা আমাদের দিকে ঘোরানো, তার চোখ দুটো তখনও খোলা। দেখে মনে হচ্ছিল ভদ্রলোক যেন এক্ষুনি উঠে বসতে পারেন। বাড়ি ফিরে আসতেই বৌঠান বলল, কি ব্যাপার বলো তো তোমাদের ঠাকুরপো? সেই সকালে বেরিয়েছ আর এখন ফিরলে? গেছিলে কোথায়? আর বলো না বৌঠান, গিয়েছিলাম একটা খুনের ব্যাপারে। প্রথমে দাসবাবু মনে করেছিলেন সেটা আত্মহত্যা, কিন্তু ব্যোমকেশ ব্যাপারটা দেখার পর এখন মনে করছে সেটা আত্মহত্যা নয়, খুন। কিন্তু ঘরের মধ্যে কোনো চিহ্নই পাওয়া যায়নি যেটা দিয়ে খুনিকে ধরা যায়। ভদ্রলোক বেশ কয়েকদিন ধরে বাড়িতে একাই ছিলেন। তার স্ত্রী তার পরিবারের কোনো একটা বিয়েতে বাপের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে অপরাধী কাজটা সেরে ফেলেছে। আমার কথা শুনে বৌঠানও অবাক হয়ে গেল। বলল, চুরি করার জন্য অনেক সময় ফাঁকা বাড়িতে ঢুকে কাউকে খুন করে চুরি হয়ে থাকে, অনেকটা আগেকার দিনের ডাকাতদের মতো। না বৌঠান, ডাকাতের ব্যাপার তো আমার বলে মনে হচ্ছে না, কারণ ঘরের দরজা কিন্তু ভাঙা নেই। এমনকি ঘরের ভেতর থেকে কিছু চুরি গেছে বলেও আমার কিন্তু মনে হচ্ছে না। অন্তত পুলিশ আর মৃত ভদ্রলোকের স্ত্রীর জবানবন্দিতে চুরির কোনো কথা শোনা যায়নি। মনে হচ্ছে কেউ শুধুমাত্র খুন করার উদ্দেশ্যেই ওই বাড়ির মধ্যে এসেছিল। কিন্তু এখানেও আমার একটা খটকা আছে বৌঠান। আমরা ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম। বৌঠানের হাতে খুন্তি। রান্নাঘর থেকে আমাদের খোঁজ নিতে বেরিয়ে এসেছিল, কিন্তু আমার কথা শুনে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, কি খটকা ঠাকুরপো? পেছনের দিক থেকে ব্যোমকেশের গলা শুনতে পেলাম। অপরাধী কি আসলে সমরেশবাবুর অচেনা কেউ, নাকি তার চেনা কেউ? কারণ ঘরের ভেতরে টেবিলের ওপরে দুটো মদের গ্লাস পাওয়া গেছে। দেখে বোঝাই যায় যে সমরেশবাবু কারোর সাথে সেদিন রাত্রে মদ্যপান করেছিলেন। যার সাথে মদ্যপান করেছেন তিনিই খুন করেছেন, নাকি তিনি চলে যাওয়ার পর অন্য কেউ বাড়িতে এসে খুনটা করেছে? এটাই হলো আসল ঘটনা। কি অজিত, এটাই ভাবছো তো? আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে সামান্য হাসলাম। বললাম, তোমার কাছ থেকে কিছুই লুকিয়ে রাখা যায় না। তোমার কি মনে হচ্ছে? রান্নাঘর থেকে বেশ সুন্দর একটা গন্ধ ভেসে আসছে, বুঝলে? চারাপোনার ঝোল, তার সাথে মুগের ডাল এবং শেষ পাতে চাটনি। এখন পোশাক বদলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দেব, তারপর দেখা যাবে সমরেশবাবুর ব্যাপারটা। আগে আমার দিকটা দেখি, সেই কখন বেরিয়েছি বলো তো? ব্যোমকেশের কথা শুনে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। এই এমন একটা গুরুতর কেস নিয়ে আমার মাথা কেটে যাচ্ছে, সেখানে ব্যোমকেশ কি নির্বিকারভাবেই না কথাগুলো বলল। তার মুখ দেখে মনে হলো না যে সে সব কিছু ভেবে নিয়ে চলেছে। ব্যোমকেশ মাথা মুছতে মুছতে কি যেন একটা সুর ভাসতে ভাসতে ঘরে চলে গেল। বৌঠান হেসে বলল, নাও ঠাকুরপো, এবার মনে হয় কেসটা নিয়ে তোমাকেই মাথা ঘামাতে হবে। এখন মাছের ঝোল পেয়ে কেস না ভুলে বসে থাকে। বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। তবে আমি জানি না কেন মনে হলো ব্যোমকেশ গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। আর সে যখন এইভাবে ভেবে চলে তখন সে বাইরে সেটা প্রকাশ হতে দেয় না। তাহলে ব্যোমকেশ যেটা ভেবে চলেছে সেটাও কি আমি ভেবেছি? অপরাধীর সাথে সমরেশবাবুর কি সম্পর্ক? অপরাধী কি সমরেশবাবুর বন্ধু নাকি শত্রু? বিকেলের দিকে ব্যোমকেশ আর আমি বেরিয়ে পড়লাম মৃন্ময় দেবনাথের বাড়ির উদ্দেশ্যে। বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। তনুজা দেবী আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিলেন। সেই মতো তার বাড়িতে পৌঁছেই কড়ানাড়তেই ভেতর থেকে বেরিয়ে এলেন এক ভদ্র মহিলা। তাকে দেখে ব্যোমকেশ বলল, আচ্ছা, এটা কি মৃন্ময় দেবনাথের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে না খুব চেনা চেনা বলে মনে হচ্ছে। অধমের নাম ব্যোমকেশ বক্সী, আর ও হলো আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। কথাটা শুনে ভদ্রমহিলা কেমন যেন খানিকটা অবাক হলেন। তারপর উত্তেজিত গলায় বললেন, আরে সে কি স্বনামধন্য ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী আমাদের বাড়িতে? আসুন আসুন। কিন্তু আপনি আমার স্বামীকে কেন খুঁজছেন? আপনার নামটা যদি জানতাম। আর আমি কোনো ডিটেকটিভ নই, আমি আসলে সামান্য সত্যান্বেষী মাত্র।
আপনার স্বামীর সাথে তার বন্ধু সমরেশ বসুর মৃত্যুর ব্যাপারে একটু কথা বলতাম। ভদ্রমহিলা বেশ অবাক হয়ে গেলেন। তার মুখে ফুটে উঠল বিস্ময়। আমাদের কথাবার্তা চলছে, এমন সময় ঘরের ভেতর থেকে এক ভদ্রলোক বেরিয়ে আসে। তার চেহারার বর্ণনা দিতে গেলে এটা বলতেই হয় যে তিনি সামান্য মোটা, গায়ের রং সামান্য চাপা, মাথায় মাঝারি চুল, লম্বা নাক, তার পরনে একটি ঘরোয়া জামা আর ফুল প্যান্ট। তিনি অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কারা? মৃন্ময়বাবু, আমরা পুলিশের তরফ থেকে আসছি। আমি ব্যোমকেশ বক্সী, আর ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আপনার বন্ধু সমরেশ বসুর খুনের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো। সে কি, সমরেশ মারা গেছে? কিন্তু কি করে আর কখন হলো এসব? আসুন আসুন আসুন, আপনারা বসুন। মৃন্ময় দেবনাথের বাড়িটা একতলা, পাশাপাশি দুটো বড় ঘর। ভেতরে রান্নাঘর, বাড়ির সামনের খানিকটা ফাঁকা জায়গা রয়েছে। আমরা একটা ঘরে পাশাপাশি 3টে চেয়ারে বসলাম। মৃন্ময় দেবনাথের স্ত্রীর নাম অতসী দেবনাথ। তিনি আমাদের জন্য চা নিয়ে এসে বিছানার একপাশে বসলেন। মৃন্ময়বাবু বললেন, কথাটা যেন এখনো বিশ্বাস হচ্ছে না, সমরেশ মারা গেছে। কিন্তু এসব হলো কি করে? কি করে হলো সেটা তো জানি না, তবে পুলিশ অনুমান করছে ব্যাপারটা আত্মহত্যা। সমরেশবাবু নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন, তবে আমার মনে হয় এটা আত্মহত্যা নয়, খুন। সমরেশ আত্মহত্যা করতে যাবে কেন? ওর আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল না তো। তাছাড়া ব্যবসা, আসলে আমি যে কাঠের ব্যবসা করি তার সাথে সমরেশ মাঝে মাঝেই এটা ওটা আমাকে সাহায্য করে। আর আমি আর সমরেশ বলতে গেলে প্রায় অনেক দিন থেকেই বন্ধু। আমাদের সপ্তাহে প্রায় 3 দিন দেখা হয়, আর আমিও মাঝে মধ্যে ওর বাড়ি যাই, ও মাঝে মধ্যে আমার বাড়ি আসে। কিন্তু আপনি না বললে তো আমি জানতেই পারতাম না। আচ্ছা ব্যোমকেশবাবু, মৃতদেহটা কি এখন একবার দেখা যাবে? মৃতদেহ পুলিশ নিয়ে চলে গেছে পোস্টমর্টমের জন্য। তারপর পোস্টমর্টম থেকে ফিরে এলে নিশ্চয়ই বাড়িতে নিয়ে যাওয়া হবে, তখন আপনি ওখানে যেতেই পারেন। তবে সমরেশ বসুর স্ত্রী খুব একটা ভালো নেই, তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। তিনিই আমায় জানালেন আপনি সমরেশবাবুর খুব কাছের বন্ধু ছিলেন। ওনার আত্মহত্যার কোনো কারণ থাকলে সেটা আপনি জানতে পারেন। না না ব্যোমকেশবাবু, আত্মহত্যা করার কোনো কারণ থাকতেই পারে না। আমার তো মনে হচ্ছে কেউ ওকে খুন করেছে। আমারও তাই মনে হচ্ছে। ব্যাপারটা আত্মহত্যা নয়, ব্যাপারটা খুন। কারণ সমরেশবাবুর ঘরের টেবিলের ওপরে একটা কাগজ পাওয়া গিয়েছিল। সেই কাগজে খবরের কাগজ থেকে কয়েকটা শব্দ কেটে একটা সাদা কাগজে জুড়ে কয়েকটা বাক্য লেখা হয়েছিল, যার মর্মার্থটা অনেকটা এরকম দাঁড়ায়: কোনো কাজের প্রতিদান কেউ দিয়েছে। তাছাড়া আরও যা লেখা রয়েছে তার মানে এটাই দাঁড়ায় যে এমন কোনো শব্দ কিংবা কথা রয়েছে যার জন্য সমরেশবাবুর মৃত্যুটা হয়েছে। মৃন্ময়বাবু একবার তার স্ত্রীর দিকে তাকালেন। অতসী দেবনাথ বললেন, সমরেশবাবুকে কেউ কেন খুন করতে যাবে? তার কোনো শত্রু ছিল বলে তো আমার জানা নেই। দেখুন ব্যোমকেশবাবু, এখনকার দিনে ব্যবসা করতে গেলে 2-1জন শত্রু হয় বটে, তবে সেসব ব্যবসার ক্ষেত্রে তার জন্য কেউ কাউকে খুন করবে এটা হতে পারে না। অপরাধের ভয় তো সবারই রয়েছে। আর তাছাড়া সমরেশ যে সমস্ত ব্যবসা সোজা পথে করত না সে কথাও সত্যি, কিন্তু তাই বলেও খুন হতে পারে না। কিন্তু খুন হয়েছে, আর খুন হয়েছে যখন নিশ্চয়ই এর পেছনে একজন অপরাধী রয়েছে, আর তার মোটিভটা আমি খুঁজে বার করতে চাইছি। আচ্ছা, সমরেশবাবুর সাথে কারো বেশ বড় রকমের টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল? না, তেমন তো ঠিক আমি জানি না কিছু। তবে খুব বেশি টাকা পয়সা নিয়ে কারোর সাথে গন্ডগোলের কিছু হলে সে কথা সমরেশ আমাকে জানাতো। কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা, কোনো চুরির চেষ্টা হয়নি তো? দিন 7 সমরেশের বাড়ি ফাঁকা থাকার কথা ছিল, সেই সুযোগে কেউ তার বাড়িতে ঢোকে। আর তাছাড়া রাতের বেলা সমরেশ একটু মদ্যপান করত, আর সেই সময়ে যদি... আমাদের ধারণা কাল রাত্রে যখন সমরেশবাবু খুন হন তখন তার আগে তার ঘরে তার সাথে কেউ ছিল, যার সাথে বসে তিনি মদ্যপানও করেছেন। এবার সমস্যাটা হলো, যার সাথে বসে তিনি মদ্যপান করেছেন তিনিই কি খুনটা করেছেন, নাকি তার পরে অন্য কেউ বাড়িতে ঢুকে খুনটা করেছে, সেটা এখনো বোঝা যাচ্ছে না। কারণ রাত্রেবেলা তার বাড়িতে কাউকে ঢুকতে দেখা যায়নি। মৃন্ময়বাবুর মুখটা কালো হয়ে এসেছিল।
তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সমরেশবাবুর কাছের বন্ধু বলতে মৃন্ময়বাবুই রয়েছেন। তিনি যে ব্যাপারটা একটু ভেঙে পড়বেন সেটা বোঝাই যায়। মৃন্ময়বাবু একটু ইতস্তত করে বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? দেখুন, এই সমস্ত ব্যাপারে তো আমাদের সবাইকেই সন্দেহ করতে হয়, তবে এই মুহূর্তে সমরেশবাবুর স্ত্রী তনুজা দেবীকে আমরা সন্দেহ করছি, কারণ তিনি রাত্রেবেলা যে কোনো সময় বাড়িতে ফিরে এসে কাজটা করে থাকতে পারেন, তারপর খুনটা করে আবার ফিরেও যেতে পারেন। তিনি ব্যাপারটা এমনভাবে সাজাতে পারেন যে ঘরে সমরেশবাবুর সাথে আর কেউ একটা এসেছিল, মদ্যপান করেছে, আর তাই টেবিলের উপরে দুটো গ্লাস রয়েছে। কিন্তু তনুজাকে আমি চিনি, সেই কাজ করবে বলে আমার কিন্তু মনে হয় না। সে যথেষ্ট ভালো একজন মহিলা, আর তাছাড়া তাদের মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। ওটাই তো আমরা খুঁজতে চাইছি। অথচ যদি খুনের মোটিভ শক্তপোক্ত না হয়, তাহলে যে আমাদের তনুজা দেবীর ব্যাপারে বেশ কিছু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। তার বাপের বাড়িতে গিয়ে খোঁজ খবরটা নিতে হবে। তবে সামান্য একটা অপরাধী যদি আমাদের তালিকায় থাকে, তাহলে কেসটা বোধহয় সহজ হয়ে পড়বে। আমার মনে হয় আরও কয়েকজন অপরাধীকে আমাদের তালিকাযুক্ত করতে হবে। তাই আমরা আপনার কাছে এসেছি। এমন কারোর কথা আপনার মনে পড়ে? মৃন্ময়বাবু বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। আমাদের চা খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। হঠাৎ করে তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমি সমরেশ যেমন ভালো বন্ধু, তেমন আমাদের আরও একজন বন্ধু রয়েছে, তার নাম অমল রায়। আমাদের তিনজনের ব্যবসা আলাদা আলাদা হলেও কয়েক বছর ধরে আমাদের মধ্যে বন্ধুত্ব বেশ ভালোই রয়েছে। আর তাই এ ব্যাপারে যদি অমল আপনাদের কিছু বলতে পারে, তবে সেটা আমি ঠিক জানি না। আপনারা একবার তার সাথে কথা বলে দেখতে পারেন। কথা বলতে বলতে মৃন্ময়বাবু পকেট থেকে একটা সিগারেট বাক্স বার করে ব্যোমকেশের দিকে এগিয়ে দিয়ে বলল, সিগারেট? ব্যোমকেশবাবু? অজিতবাবু? ব্যোমকেশ যে একসময় ঘন ঘন সিগারেট খেত সেটা আমার থেকে ভালো আর কেউই জানে না। তবে বৌঠানের কড়া শাসনে এখনও সে সিগারেট খায় না। ব্যোমকেশ হাত থেকে সিগারেটটা নিল, কিন্তু মৃন্ময়বাবু তার পকেট হাতলে লাইটারটা খুঁজে পেলেন না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ঘরের চারপাশেও খুঁজলেন, কিন্তু লাইটারটা কোথাও পেলেন না। তারপর অতসী দেবীকে রান্নাঘর থেকে দেশলাই নিয়ে আসতে বললেন। তাতে সিগারেট ধরিয়ে ব্যোমকেশের দিকে এগিয়ে যেতেই ব্যোমকেশ দেশলাইটা এক হাতে ধরে পাশে রেখে বলল, আচ্ছা, সমরেশ বসুর মদের নেশা ছিল, কিন্তু সেই নেশাটা ঠিক কী কারণে সেটা বলতে পারবেন? মৃন্ময়বাবু একটু ইতস্তত করে বললেন, অতসী, তুমি একটু রান্নাঘরের দিকে। অতসী দেবী বুঝতে পারলেন মৃন্ময়বাবু ওনার সামনে কিছু একটা বলতে চাইছে না। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই মৃন্ময়বাবু বললেন, আসলে ব্যোমকেশবাবু, আমার আর সমরেশের একটা মিল ছিল। আসলে আমার বিয়ে হয়েছে সম্প্রতি সমরেশের বিয়ে হওয়ার ঠিক কয়েক বছর আগে। তবে সমরেশের কোনো সন্তান হয়নি। আমার বিয়ের এখনও বছরখানেক পূর্ণ হয়নি, বুঝতেই পারছেন। তবে এর আগে আমাদের ব্যবসার ক্ষেত্র ছাড়াও মাঝে মাঝে এদিকে ওদিকে যাওয়া হতো। মদ্যপান ছাড়াও আমাদের বুঝতেই পারছেন, পতিতালয়ে যাওয়ার একটা অভ্যেস ছিল। তাছাড়া বাইজি নাচের যে আসর কলকাতার এখানে সেখানে মাঝে মধ্যেই বসতো, সেখানেও আমাদের অবাধ যাতায়াত ছিল। সেসব করতে করতেই সমরেশের মদ্যপানের অভ্যেসটা ধরে, তবে তাও প্রতিদিন নয়। আর তাছাড়া বিয়ে করার পর থেকে সমস্ত অভ্যেস বদলে ফেলার চেষ্টাও ও করেছে। বেশ, তাহলে তো একটা মোটিভ রয়েছেই। আচ্ছা, এমনটা হতে পারে না তনুজা দেবী তার স্বামীর এই অভ্যেসের কথা জানতে পেরে, ওনার পতিতালয়ে যাওয়ার অভ্যাসের কথা জেনে গিয়েছিল? আর সেটা তো খুব একটা ভালো অভ্যাস নয়। তাই তনুজা দেবী রাগের কারণে এমনটা করে থাকতে পারেন না? আপনারা সম্প্রতি কি সেখানে? মৃন্ময়বাবু মুখে কিছু না বললেও একটু ইতস্তত করতে লাগলেন। বুঝতে পারলাম ব্যোমকেশের কথার উত্তরে তিনি হ্যাঁ বলতে চাইলেও তার মুখ থেকে যেন শব্দটা বেরিয়ে আসছে না। ব্যোমকেশ বলল, আপনি আসলে কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি মৃন্ময়বাবু। আপনাকে এর অস্বস্তিতে ফেলতে চাইছি না। আপনি শুধু আমায় একটা কথা বলুন, আপনার কাউকে সন্দেহ হয়? এমন কেউ যে এসবের পেছনে রয়েছে, যে সমরেশবাবুকে খুন করতে পারে? না ব্যোমকেশবাবু, আমার তো কাউকেই সন্দেহ হয় না। এবার যদি সমরেশের কোনো গোপন শত্রু থাকে সে ব্যাপারে তো আমি কিছু জানি না। তবে আপনি একবার অমলের সাথে কথা বলে দেখতে পারেন, সে যদি কিছু জানায় আপনাকে। বেশ, তাহলে এখন আমরা চলি।
যদি আপনার কিছু মনে পড়ে তাহলে আপনি একবার আমায় জানাবেন। আপনার কাছে সিগারেটটা খেলাম না বলে কিছু মনে করবেন না। আসলে সিগারেট খাওয়া এখন আমি ছেড়ে দিয়েছি। বাইরে বেরিয়ে আসার সময় অতসী দেবীর সঙ্গে আরও একবার দেখা হলো ব্যোমকেশের। তিনি বললেন, ব্যোমকেশবাবু, সমরেশবাবু তো আমার স্বামীর বন্ধু ছিলেন, তাই আমার আমার স্বামীর কোনো ক্ষতি হবে না তো এবার? মানে তারা তো একসাথেই ব্যবসাপত্র দেখাশোনা করতো। তাছাড়া বুঝতেই পারছেন, তারা মাঝে মাঝে এখানে ওখানে একসাথেই যেত। একটু সাবধান থাকবেন এবং আপনার স্বামীকেও চোখে চোখে রাখবেন, তাহলেই হবে। আমার মনে হয় সাবধানে থাকলে কোনো ভয়ের সম্ভাবনা নেই। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করছি। মৃন্ময় দেবনাথের বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় নামতেই ব্যোমকেশকে বললাম, কি হচ্ছে বলো তো? কোথা থেকেও তো কিছুই জানা যাচ্ছে না। সমরেশবাবুর কোনো শত্রু নেই, আর এই যে সমরেশবাবু আর মৃন্ময়বাবু মাঝে মধ্যেই যে পতিতালয় যেতেন সেটা তো বোঝাই যাচ্ছে, আর তাদের মদ খাওয়ার অভ্যাসটাও ছিল। কিন্তু খুনিটা কে তাহলে? আচ্ছা, মৃন্ময়বাবুর বাড়িতে তুমি একটা ব্যাপার লক্ষ্য করেছিলে? যখন মৃন্ময়বাবু সিগারেটটা আমায় খাওয়ার জন্য অনুরোধ করলেন। ব্যোমকেশ, আমি তোমাকে কি প্রশ্ন করছি আর তুমি কি বলছো বলো তো? তুমি কি কেসটা নিয়ে সত্যি কিছু ভাবছো না? এই কেসে ভাবার মতো তেমন কিছুই নেই, শুধু ওই গেলাসটা ছাড়া। তবে পোস্টমর্টম রিপোর্ট এলে আমার মনে হয় ওই গেলাসের ব্যাপারটাও সমাধান হয়ে যাবে। তবে আসলে যেটা জানতে চাইছি সেটা হলো খুনের মোটিভ। আর তনুজা দেবী কি জানতো তার স্বামী পতিতালয়ে যায়, অর্থাৎ তার চরিত্রে দোষ রয়েছে? সেটা জানার পর তার প্রতিক্রিয়া কি হবে, না প্রতিক্রিয়া ঘটে গেছে? ব্যোমকেশ, তুমি কি এটা নিয়েই ভেবে চলেছ? আমি ভেবে চলেছি ওই ছুরিতে যদি কারোর হাতের ছাপ পাওয়া যায় তাহলে সেটা কার হতে পারে। ওই বাড়িতে রাতের বেলা যদি কেউ এসে থাকে তাহলে... অজিত, তুমি আমার তদন্তের মুখটা ঘুরিয়ে দিচ্ছ। তুমি বরং একটা কাজ করো, তুমি বরং এটা খুঁজে বার করার চেষ্টা করো যে ওই দিন রাত্রে সমরেশবাবুর সাথে মদ্যপান করতে ঠিক কে আসতে পারে, বুঝলে? বাকিটা আমি দেখছি। আচ্ছা, এই মৃন্ময়বাবুকে তোমার ঠিক কেমন বলে মনে হলো? একটা কথা কিন্তু মৃন্ময়বাবু নিজেই বলেছিলেন, তিনি মাঝে মধ্যেই সমরেশবাবুর বাড়িতে যেতেন তার সঙ্গে মদ্যপান করতে। আর তিনি নিজেও জানতেন যে সপ্তাহখানেক সমরেশবাবুর বাড়িতে একাই থাকবেন। ব্যোমকেশ থমকে দাঁড়িয়ে পড়ল। সে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার মুখে সামান্য হাসি। এতক্ষণ পরে অযথা একথা না বলে একটা কাজের কথা বলেছ। তুমি আরও একটা জিনিস লক্ষ্য করনি অজিত। যদি লক্ষ্য করতে তাহলে তুমি আগেই মৃন্ময়বাবুর কথা বলতে। তা যখন করনি তখন এখন না হয় থাক, সে কথা তোমায় আমি পরে বলবো, এখন জানার প্রয়োজন নেই। আর একটা কথা আমি জানতে চাইছি, রাতের অন্ধকারে মৃন্ময়বাবু গিয়েছিলেন, তার সাথে মদ্যপান করার পর তিনি সেখান থেকে চলে আসার পর কি সেখানে কেউ গিয়েছিল? আর যদি গিয়ে থাকে তাহলে তিনি মিথ্যে কথা বলবেন কেন? অজিত, তুমি সবচেয়ে প্রধান কারণটা কিন্তু ভুলে যাচ্ছ। কোন কারণটা? আমরা যখন প্রথমে সমরেশবাবুর বাড়িতে গিয়েছিলাম তখন তুমি কি দেখেছিলে? আমি বেশ কিছুক্ষণ মনে করার চেষ্টা করলাম, তারপর বললাম, সমরেশবাবুর বাড়ি গিয়ে তো আমরা দেখেছিলাম মৃতদেহ উপর হয়ে পড়ে রয়েছে টেবিলের দিকে ঝুঁকে, কিন্তু এছাড়া তুমি আর কি বলতে চাইছো বলো তো? আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 10টা মতো বাজে। দাসবাবু টেলিফোন পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু অত সকালে ওই ভদ্রলোক ওখানে গিয়েছিলেন কেন? যিনি প্রথম মৃতদেহটা দেখেছেন তিনিই তো বলেছিলেন যে ব্যবসার কাজে সমরেশবাবুই তাকে যেতে আসতে বলেছিল। এমনটা নয় তো? সে নিজেই রাত্রেবেলা ওখানে এসেছিল, তারপর খুন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন সকালে নিজেই এসে সবার সামনে এটা প্রমাণ করতে চেয়েছিল যে তিনিই মৃতদেহটা প্রথম দেখেছেন। আর এই সব কিছুর মধ্যে আরও একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয়ে যায়, সেটা হলো সমরেশবাবুই তাকে সকালে ডেকেছিল। তবে শুধুমাত্র ওই ভদ্রলোকের কথার ভিত্তিতে এটা তো প্রমাণ করা সম্ভব নয়। তার মানে তুমি সমরেশবাবুর স্ত্রী তনুজা দেবী ছাড়া ওই ভদ্রলোককেও সন্দেহ করছো? 1 মিনিট ব্যোমকেশ, তোমার কি মনে হয় তনুজা দেবী এইসব কথা আসলে ওই ভদ্রলোকের কাছ থেকে জানতে পেরেছিলেন, তারপর দুজন মিলে ব্যবস্থা করে সমরেশবাবুকে খুন করেন? অনুমানটা বেশ ভালোই করেছ, কিন্তু কি বলতো অজিত, ব্যাপারটা খুব একটা সহজ হয়ে যাচ্ছে না। যেন মনে হচ্ছে খুব সহজে আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি। তার চেয়েও বড় একটা ব্যাপার হলো, একটা কথা ভাবো, অপরাধী যদি খুন করে ব্যাপারটা লুকানোর চেষ্টা করত
তাহলে টেবিলের ওপরে ওইভাবে কাগজের টুকরো রেখে যেত কেন? আমার মনে হয় আরও কিছু হতে চলেছে অজিত, আরও কিছুর জন্য আমাদের তৈরি থাকতে হবে। বাড়িতে ফিরতেই কিন্তু বৌঠান জানালো এক অচেনা ভদ্রলোক টেলিফোন করেছিলেন। তিনি টেলিফোন করে কিছু একটা জানতে চাইছিলেন, তবে ব্যোমকেশকে না পেয়ে বলেননি, তাকে টেলিফোন করতে বলেছেন। তাই বৌঠান তার টেলিফোন নাম্বার ব্যোমকেশের খাতায় লিখে রেখেছিল। ব্যোমকেশের খাতায় টেলিফোন নাম্বার থেকে ব্যোমকেশ টেলিফোন করলো সেই অচেনা ভদ্রলোকটিকে। আমি ব্যোমকেশের ঘরে একটু জিরিয়ে নিচ্ছিলাম। কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারিনি। একটু পরেই বুঝতে পারলাম যে ব্যোমকেশ সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলে চলেছে। ব্যোমকেশ বলল, হ্যালো, ব্যোমকেশ বক্সি বলছি। তারপর কি যে হলো তা ঠিক আমি ভালো করে শুনিনি। আসলে ব্যোমকেশের কথায় সেই ব্যাপারটা আমি ভাবার চেষ্টা করছিলাম। ওই দিন রাত্রে সমরেশবাবুর সঙ্গে মদ্যপান করতে ঠিক কে এসেছিল তার ঘরে? সেই কি সকালবেলা তার বাড়িতে আসা সেই লোকটি, নাকি মৃন্ময়বাবু নিজে, নাকি অন্য কেউ তাকে খুন করতে এসেছিল? এইসব ভাবতে ভাবতেই ব্যোমকেশের কথা বলা শেষ হয়ে গেল। টেলিফোন রেখে সে আমার পাশে এসে বসে বলল, অজিত, কাল রাত্রে সমরেশবাবুর বাড়িতে একজনকে ঢুকতে দেখেছিলেন, তার পাশের বাড়ির এক ভদ্রলোক। তবে তিনি অনেক সকালেই বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে গিয়েছিলেন। বিকেলের দিকে ফিরে সমস্ত কথা শুনে তিনি আমায় টেলিফোন নাম্বার তনুজা দেবীর কাছ থেকে জোগাড় করেছেন। তারপর টেলিফোন করে আমাকে কয়েকটা কথা জানালেন। বলো কি, তাহলে খুনিকে কেউ দেখেছে? না অজিত, খুন হতে তিনি দেখেননি, এমনকি কোনো শব্দও শুনতে পাননি। তিনি শুধুমাত্র কাল 10টার দিকে কাউকে সমরেশবাবুর বাড়িতে ঢুকতে দেখেছেন। তবে তার পোশাকের উপরে একটা জ্যাকেট চড়ানো ছিল। এখন যে ধরনের এক রঙের নতুন জ্যাকেট বাজারে বেশ এসেছে, তেমনই একটা জ্যাকেট। যাকে তিনি ওই বাড়িতে ঢুকতে দেখেছেন ওই আধো অন্ধকারের ভেতরে, তার জ্যাকেটের রংটা ছিল কালো। কিছু মনে পড়ছে অজিত? আমি বুঝতে পারলাম ব্যোমকেশ আমার কাছ থেকে জানতে চাইছে, কিন্তু অনেকক্ষণ মনে করে কালো রঙের জ্যাকেটের কথা কিন্তু আমার মনে পড়ল না। ব্যোমকেশ আমার দিকে একইভাবে তাকিয়ে রয়েছে, তার মুখে সামান্য হাসি। একসময় বিরক্ত হয়েই বোধহয় ব্যোমকেশ বলল, তুমিও না অজিত, মৃন্ময়বাবুর বাড়িতে যখন গিয়েছিলে তখন তার বসার ঘরে জালনার একপাশে জ্যাকেটটা দেখতে পাওনি? তার মানে কাল রাত্রে মৃন্ময়বাবু এসেছিলেন সমরেশবাবুর বাড়িতে? তাহলে তিনি মিথ্যে কথা বললেন কেন? মানুষ মিথ্যে কথা তখনই বলে যখন সে সত্যিটাকে লুকাতে চায়। কিন্তু মৃন্ময়বাবু কোন সত্যিটাকে লুকোতে চাইছেন? তিনি কি সত্যিই সমরেশবাবুকে খুন করেছেন? আর যদি করে থাকেন তাহলে তার মোটিভটা কি অজিত? ব্যবসা। সমরেশবাবুর সাথে সে একটা ব্যবসা মাঝে মধ্যে একসাথেই দেখে, তাই সমরেশবাবু না থাকলে সেই ব্যবসাটা কিছুটা হলেও তার হাতে চলে আসবে। এসবের মধ্যে কি সমরেশবাবুর স্ত্রী তনুজা দেবীও জড়িত আছেন? আর মৃন্ময়বাবুর স্ত্রী অতসী দেবনাথ কি কিছু জানেন এই সমস্ত ব্যাপারে? কিছুই বোঝা যাচ্ছে না অজিত। যত নতুন তথ্য আসছে তত ব্যাপারটা কেমন যেন জটলা পাকিয়ে যাচ্ছে। ব্যোমকেশ তারপর নিজেই নিজের মনে আস্তে আস্তে বলল, একটা লাইটার, একটা লাইটার। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এর মধ্যে বলার মতো উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটেনি। ব্যোমকেশ ঘরে বসেই টেলিফোনে দাসবাবু, তনুজা দেবী, এমনকি মৃন্ময়বাবুর সাথেও বেশ কয়েকবার কথাবার্তা বলেছে কেসের ব্যাপারে। গোটা ব্যাপারটা মিলিয়ে ব্যোমকেশ যেখানে এসে দাঁড়িয়েছে এই কেসের ব্যাপারে, তার সারমর্ম হলো অনেকটা এইরকম: তনুজা দেবী কিংবা মৃন্ময়বাবু, এই দুজনের মধ্যে যে কেউই হয়তো এই খুনের সঙ্গে জড়িত। আর যে লোকটি সকালে সে দরজা খুলেছিল সে পুলিশের হেফাজতে থাকলেও তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে পরদিন সকালে সমরেশবাবুর বাড়িতে যাওয়ার জন্য। আর সেই কারণটা প্রমাণের জন্য তিনি সমরেশবাবুর যে কাঠের ব্যবসা রয়েছে সেখানকার কর্মচারীদের সাথেও পুলিশের একবার কথা বলিয়ে দিয়েছেন। তাই সকালে আসার পেছনে তার যে কোনো উদ্দেশ্য নেই সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু রাতের বেলা যদি উনি এসে থাকেন, সেটা একমাত্র সমরেশবাবুর পাশের বাড়ির প্রতিবেশী লোকটাই তার প্রত্যক্ষ প্রমাণ। অর্থাৎ যিনি বললেন রাতের বেলায় একজনকে সমরেশবাবুর বাড়িতে ঢুকতে দেখা গেছে, কিন্তু সেই লোকটি যদি অন্য কেউ হয় তাহলে সেও তো আত্মদায়ী হতে পারে। ওই রাতের বেলা দেখতে পাওয়া ওই লোকটিকে যদি একবার ধরা যায় তাহলে তার কাছ থেকে নতুন কিছু তথ্য জানা যাবে এবং এই কেসটা অন্যদিকে মন নেবে। আর হতেও পারে যাকে ঢুকতে দেখা গেছে সেই খুনি। বিভিন্ন ভাবনা চিন্তায় এবং এই সব কিছু নিয়ে খাটতে খাটতেই প্রায় 2 দিন কেটে গেল। ব্যোমকেশ আমায় কেসের ব্যাপারে নতুন কিছুই বলল না। আমি আর তাকে বিরক্ত করতে চাইলাম না। একদিন খাওয়ার টেবিলে বসে ব্যোমকেশ বলল,
অজিত, এই অমল বাবুকে মনে আছে? ব্যোমকেশের কথায় আমি একটু অবাক হয়ে বললাম, অমলবাবু? কিন্তু ওই নামের ভদ্রলোককে তো আমি চিনি না। তুমি কার কথা বলছো? আমি বলছি সমরেশ বাবু এবং মৃন্ময়বাবুর বন্ধু অমলবাবুর কথা। তোমারও তো মনে থাকার কথা। মৃন্ময়বাবুর বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তখন তিনি বলেছিলেন তাদের একটা বন্ধু রয়েছে, তার নাম অমল রায়। তার বাড়িতেই বলেছিলেন। তোমার মনে নেই ওই কথাটা? হঠাৎ করেই নামটা মনে পড়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু অমলবাবু আবার কি করলো? এইসব কিছুর সাথে অমলবাবু জড়িত নাকি? অমলবাবুর টেলিফোন নাম্বারটা জোগাড় করতে পেরেছিলাম মৃন্ময়বাবুর কাছ থেকে। অমলবাবুর সাথে বেশ কিছুক্ষণ কথা হলো, তবে ভদ্রলোককে বেশ বিষণ্ণ বলেই মনে হলো। তিনি কথাও বলছিলেন কেমন যেন থেমে থেমে। ভদ্রলোক যে কোনো একটা সমস্যায় রয়েছে সেটা বোঝাই গেল। সমরেশবাবুর ব্যাপারটা যে আত্মহত্যা নয়, খুন, সেটাও বুঝতে পারলাম তার সাথে কথা বলে। অমলবাবুর কথায় তিনি এটাই বোঝাতে চাইছেন যে অমলবাবু মানে তার নিজেরও আত্মহত্যা করার একটা প্রবণতা রয়েছে। সে কি, আত্মহত্যা কেন? ভদ্রলোক আত্মহত্যা করতে চাইলেনই বা কেন হঠাৎ করে? সেই আগের মতোই নারীঘটিত ব্যাপার, বুঝলে। অমলবাবুর বিয়ে হয়েছিল প্রায় বছর 4 আগে। তাদের একটি বছর 2 ছেলেও আছে। তবে সম্প্রতি মাসখানেক হল অমলবাবুর সাথে তার স্ত্রী দীপিকা রায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তবে ঠিক কী কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে সে কথাটা অমলবাবু টেলিফোনে বললেন না। তিনি আমায় তার বাড়িতে যেতে বলেছেন, তার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলার জন্য। আমরা কাল সকালে একবার অমলবাবুর বাড়িতে যাব। অজিত, তোমার এতে আপত্তি নেই তো? কি যে বলো না তুমি। এই কেসটায় প্রথম থেকে আমি রয়েছি, তাহলে শেষ পর্যন্ত আমি থাকব। কিন্তু এদিককার কিছু জানতে পারলে? আর পোস্টমর্টেম রিপোর্ট এসেছে? পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। আসলে আমি যা সন্দেহ করেছিলাম অনেকটা তাই। তবে সেসব ব্যাপারে এখন না বললেও হবে। আমার মনে হচ্ছে অমলবাবুর সাথে একবার কথা বলাটা দরকার। আর এটাও মনে হচ্ছে ব্যাপারটা এখানেই থেমে থাকবে না, এর পরেও আরও কিছু একটা হবে। খুনি খুব সুন্দরভাবেই ঠান্ডা মাথায় খুনটা করেছে, তার বুদ্ধির তারিফ করতেই হবে। অপরাধীর হাতের কোনো ছাপ কোথাও পাওয়া যায়নি, শুধু একটা জায়গায় ছাড়া। তার মানে অপরাধীর হাতের ছাপ পাওয়া গেছে ব্যোমকেশ, কিন্তু কোথায়? একবার ভালো করে ভেবে দেখো তো অজিত। আমরা যখন মৃন্ময়বাবুর বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। সেটা কি তোমার মনে আছে? ব্যোমকেশ মাথা নাড়ল, তারপর খেতে খেতে বলল, অজিত, খাওয়া শেষ করে আজকের দিনটা বরং বিশ্রাম নাও। এসব নিয়ে আর কিছু ভেবো না, যা ভাবার আমাকেই ভাবতে দাও। কাল সকালে আমরা একবার অমলবাবুর বাড়িতে যাব, তারপর নতুন করে ভাবতে হবে। পরদিন সকালে আমাদের অমলবাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না। তার বদলে আমাদের গিয়ে পড়তে হলো মৃন্ময়বাবুর বাড়িতে। তবে আমাদের সাথে আরও একজন ছিলেন, তিনি হলেন দাসবাবু। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই ব্যোমকেশ আমাকে যে কথাটা বলে, সেটা না বলে আজকে যেই কথাটা প্রথম বলল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। মৃন্ময়বাবু খুন হয়েছেন, তবে প্রথম খুনের সঙ্গে তার একটিমাত্রই পার্থক্য। মৃন্ময়বাবু অনেক রাতে বাড়ি ফিরতেন। তার স্ত্রী আতসী দেবীর সঙ্গে আমাদের আগেই পরিচয় হয়েছিল। তিনি এই ব্যাপারটা জানতেন, তাই তিনি তাড়াতাড়ি শুয়ে পড়তেন, এমনটাই তার অভ্যাস ছিল। কিন্তু সেদিন সারা রাত বাড়িতে ফেরেননি দেখে অনেক রাত্রের দিকে আতসী দেবী উঠে বাইরে বেরিয়ে আসতে গিয়ে ঠিক বাইরে কাউকে পড়ে থাকতে দেখতে পান। আলো জ্বালিয়ে দেখতে পান যিনি পড়ে রয়েছেন সেটা মৃন্ময়বাবু ছাড়া আর কেউ নয়। তবে তার গলাটা কেউ ধারালো ছুরি দিয়ে কেটে দিয়েছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা। আর সেই রক্তের পাশে একটা সাদা চিরকুট। সেই চিরকুটের লেখাটা কিন্তু এবার বদলে গিয়েছে। একপাশে খবরের কাগজের কাটিং দিয়ে লেখা রয়েছে, চরিত্র হলো এমন একটা বস্তু যা আয়নার সামনে ছাড়া আর অন্য কোথাও দেখা যায় না। আর কাগজের উল্টো পিঠে লেখা রয়েছে ঠিক আগেরই মতো একটা শব্দ, প্রতিদান। আমরা গিয়ে যখন পৌঁছলাম তখন চারপাশে লোক জমা হয়ে গিয়েছে। দাসবাবু আমাদের বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলেন জায়গাটায়। বাইরে দুজন কনস্টেবল পাহারায় দাঁড়িয়ে রয়েছিল। মৃতদেহ বাইরের ঘরের একটি চেয়ারের পাশে উল্টে পড়েছিল। এবার কিন্তু আশেপাশে কোথাও মদের গ্লাস কিংবা এরকম কিছুই পাওয়া গেল না। তার বদলে শুধু এই কাগজের একটি চিরকুটি পাওয়া গেল। ব্যোমকেশ মৃতদেহটা দেখল। এখানে ব্যোমকেশের অনুমান সমরেশবাবুর খুনটা করেছে এই মৃন্ময়বাবু। ব্যোমকেশ এখানে লাইটার আর জ্যাকেটের কথাটাও উল্লেখ করল। দাসবাবু বললেন,
তাহলে ওই জ্যাকেট আর মৃন্ময়বাবুর গ্যাস লাইটার সমরেশবাবুর ঘরের টেবিলের উপরে পাওয়া গেল। গোটা ব্যাপারটাই আপনাকে বুঝিয়ে বলবো। এখন এখান থেকে কোনো হাতের ছাপ কিংবা অন্য কিছু পাওয়া যাবে নাকি সেটা দেখা যাক। ওটা ঘর খুঁজেও তেমন কিছুই পাওয়া গেল না। রাত্রের দিকে মৃন্ময়বাবুর সাথে আর কাউকেই সেই গলিতে ঢুকতে দেখেনি। অত রাত্রে কেউ তো আর দেখার জন্য জেগেছিল না। তবে আতসী দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমারই ভুল হয়েছিল ব্যোমকেশ বাবু, আমারই ভুল হয়েছিল। আপনি আমায় বারবার বলে দিয়েছিলেন একটু খেয়াল রাখতে। আমি যদি আরেকটু ভালো করে খেয়াল রাখতাম তাহলে আজকে এরকমটা হতো না। অতসী দেবী, আপনি আপনার স্বামীর ব্যাপারেই সমস্ত কিছুই জানতেন, তাই না? বিয়ের সময় আমি জানতাম না, তবে পরে আমি বুঝতে পেরেছিলাম ওর চরিত্র একদম ভালো নয়। কিন্তু ততদিনে যা হবার তাই হয়ে গিয়েছে। আর আপনি তো জানেন ব্যোমকেশ বাবু, আমাদের বিয়ের পর সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। মুখ খোলার জন্য তেমন কিছুই থাকে না। তবে তবে আমি জানতাম উনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। যতটা হয়েছে তার সবটাই বিয়ের আগে। বিয়ের পরে তো আর কিছুই হবে বলে আমার মনে হয়নি। কিন্তু তার আগে যে এত কিছু হয়ে যাবে সেটা আমি আমি কি করে জানবো? আচ্ছা অতসী দেবী, এবার আমায় একটা কথা বলুন তো, এই যে মৃন্ময়বাবু খুন হলেন, মৃন্ময়বাবুর কি কোনো শত্রু ছিল? না ব্যোমকেশ বাবু, সে কথা আমি জানি না। তবে তারা যেখানে যেতেন, মানে যে পতিতালয়ে যেতেন, সেখানে যদি তেমন কেউ থেকে থাকে সে ব্যাপারে আমি কিছু জানি না। আমি সত্যিই কিছু জানি না ব্যোমকেশ বাবু। আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন ব্যোমকেশ বাবু। যারা যারা সমরেশ বাবু আর আমার স্বামীকে মেরেছে তাদের আপনি একদম ছাড়বেন না। ওরা যাই করুক না কেন, ওদের চরিত্র যেমনই হোক না কেন, ওদের এভাবে খুন করার অধিকার তো কারোর থাকতে পারে না। অজিত, আমি কিন্তু অন্য কথা ভাবছি। একটা কথা ভেবে দেখো, মৃন্ময়বাবুকে এই কেসে ফাঁসানোর জন্য খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা করেছিল। না হলে মৃন্ময়বাবুর লাইটারটা সমরেশবাবুর টেবিলের ওপরে পাওয়া যাবে কেন? আর যদি মৃন্ময়বাবু সেদিন রাত্রে ওখানে যেতেন তাহলে তিনি ব্যাপারটা নিশ্চয়ই জানতেন, আর তাই অমনভাবে সমস্ত কথা আমাদের বলে দিতেন না। দাসবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই ব্যোমকেশ হাত তুলে তাকে নিরস্ত্র করল। আমি কিন্তু ভাবছি অন্য কথা। অজিত, সমস্ত কিছুর মধ্যে আরও একজন বেঁচে রয়েছেন, তিনি হলেন অমলবাবু। যারা সমরেশবাবু এবং মৃন্ময়বাবুকে খুন করেছেন তারা নিশ্চয়ই এবার অমলবাবুকে মারার চেষ্টা করবে। এই তিনজন বন্ধুর ওপর কেউ যদি নিজের কোনো আক্রোশ মেটাতে চায় তাহলে পরপর তারা তিনজনকে মারবে বলেই আমার মনে হয়। তাই অমলবাবুর কিন্তু এবার ভয় রয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে ব্যোমকেশ বাবু। অমল বাবুকে একবার অন্তত সাবধান করা প্রয়োজন, তিনি যেন বাড়ির বাইরে কোথাও না যান। আর একটা ব্যাপার আমি ভাবছিলাম, সমরেশবাবুর মৃত্যু হয়েছে বাড়ির ভেতরে রাতের বেলা, আর আমার স্বামীকেও রাতের অন্ধকারেই মারা হয়েছে। তার মানে অমলবাবুর ক্ষেত্রেও কি রাতের অন্ধকারেই আক্রমণটা হবে? ব্যোমকেশ বাবু, আমার যা ক্ষতি হবার তা তো হয়ে গেছে, কিন্তু আমি চাই না আরেকটা প্রাণ এভাবে চলে যাক। আপনারা আপনাদের তদন্ত যা করার করুন, কিন্তু আপনারা অমলবাবুকে রক্ষা করুন। আতসী দেবীর কথায় আমি আর ব্যোমকেশ দুশ্চিন্তায় পড়ে গেলাম। দাসবাবু একটু ইতস্তত করতে লাগলো বটে, কিন্তু তারপর বললেন, ব্যোমকেশবাবু, আমি বরং মৃতদেহটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই। এ রাতেও কিন্তু ঠিক আগের বারের মতোই একটা ছুরি রয়েছে। দেখে মনে হবে যে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। ছুরিতে অপরাধীর হাতের ছাপ পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। তবুও আমাদের চেষ্টা করতে হবে অন্য কোথাও হাতের ছাপ পাওয়া যায় নাকি। আর আপনি বললে আমি আজই অমলবাবুর বাড়িতে পাহারার ব্যবস্থা করে দিচ্ছি। আজ থেকেই ওনার বাড়িতে পাহারা দেওয়া হবে, তাহলে অমলবাবুকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দাসবাবুর কথা মতোই ব্যবস্থা করা হলো। মৃন্ময়বাবুর মৃতদেহ পোস্টমর্টমের জন্য চলে গেল। আমি আর ব্যোমকেশ বাড়িতে ফিরে এলাম। এই সব কিছুর মধ্যে একটা প্রশ্ন কিন্তু আমার মাথায় বারবার এসে জমাট বাঁধল, তাহলে অপরাধীটা আসলে কে? তনুজা দেবীকে আমরা প্রথমে অপরাধী বলে মনে করেছিলাম, কিন্তু তিনি নিজের স্বামীকে খুন করতে পারেন তার প্রতি রাগ বা দুঃখে। তবে তিনি মৃন্ময়বাবুকে খুন করতে যাবেন কেন? আর এত রাত্রে মৃন্ময়বাবুকে যে ওভাবে খুন করা হলো তা তো তনুজা দেবীর পক্ষেও সম্ভব নয়। আর যেই লোকটি সেদিন রাত্রে সমরেশবাবুর বাড়িতে এসেছিলেন তার উপরে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছিল,
সে কোনোভাবেই কাল রাত্রে মৃন্ময়বাবুর বাড়ি পর্যন্ত আসতে পারে না। তাহলে এই সমস্ত কাজটা করল কে? আমি আর ব্যোমকেশ পরদিন সকালে গিয়ে পড়লাম অমলবাবুর বাড়িতে। অমলবাবুর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। তার দু চোখের তলায় সামান্য কালি, চুল উস্কো খুস্কো, চোখে উদাস দৃষ্টি। আমাদের দেখতে পেয়ে সামান্য হেসে বললেন, ব্যোমকেশবাবু, আসুন আসুন আসুন। কাল একবার সকালের দিকে মৃন্ময়দের বাড়িতে গিয়েছিলাম, তখনই ব্যাপারটা শুনতে পেয়েছি। খুবই খারাপ লাগলো। আসলে এসব যে কে করছে তার কিছুই বুঝতে পারছি না। দেখুন অমলবাবু, আমার একটা ধারণা হচ্ছে এই সব কিছুর পরে অপরাধী এবার আপনার দিকে এগোবে। আপনাদের তিনজনের একসাথে কাঠের ব্যবসা রয়েছে। যদিও আপনাদের বাসস্থান আলাদা, তার খোঁজ আমি নিয়েছি। তবে আপনাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক এবং ব্যবসার সূত্র রয়েছে। তাই আমার মনে হয় অপরাধী আপনাদের এক এক করে লক্ষ্য করছে। তারপর প্রথমে সমরেশবাবু, তারপর মৃন্ময়বাবু, এবং এবার সে আপনাকে মারতে চাইবে। আমরা ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। পাশাপাশি দুটো ঘর, দোতলায় যাওয়ার একটি সিঁড়িও রয়েছে। আমরা সিঁড়ির এক পাশে বসে কথা বলতে লাগলাম। অমলবাবু বললেন, ব্যোমকেশবাবু, অজিতবাবু, আপনি আপনার একটু বসুন, আমি আপনাদের জন্য চা করে নিয়ে আসছি। না না অমলবাবু, আমাদের চা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সাথে বেশ কয়েকটা কথা বলতে চাইছি। আপনি সমরেশবাবু এবং মৃন্ময়বাবুর ব্যাপারে ঠিক কি কি জানতেন বলুন তো? আর তাদের কি কোনো শত্রুর কথা আপনি জানতেন? দেখুন, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রুই থাকে, তার মানে কেউ যে ওদের খুন করবে এ কথা আমি ভাবতে পারছি না। এরপর যদি আমাকে কেউ খুন করতে চায় তাহলে কি আপনি আমাকে বাঁচাতে পারবেন? দেখুন, যদি আপনার সত্যিই কোনো কিছু হবার সম্ভাবনা থাকে, তার জন্য আপনার বাড়ির বাইরে পুলিশি পাহারা বসানোর ব্যবস্থা করেছি। এরপরে আর কেউ এখানে আসতে পারবে না। তবে একটা কথা আমার জানার ছিল, আপনার স্ত্রীর সাথে আপনার বিচ্ছেদটা কেন হয়েছিল? ঠিক জানি না ব্যোমকেশবাবু, ওকে আমি অনেক ভালোবাসতাম। ওর আর আমার ছেলের জন্য দিনরাত এক করে আমি ব্যবসা করতাম, যাতে বেশি অর্থ উপার্জন করে ওদের খুশি রাখতে পারি। কিন্তু সমস্ত ব্যাপারটাই কেমন যেন গুলিয়ে গেল। আমার স্ত্রীকে কখনোই আমি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইনি। সে যা চেয়েছে সমস্ত কিছুই করতে দিয়েছি, আর সেই সুযোগটাই সে নিয়েছিল। তার বিবাহ বহির্ভূত আরও একটা সম্পর্ক তৈরি হয়েছিল, আর সেই ব্যাপারটা আমায় জানায় আমার দুজন বন্ধু, ওই সমরেশ আর মৃন্ময়। তারপরে গোটা ব্যাপারটাকে নিয়ে আমাদের সাথে যখন ঝামেলা হয়, সে আর আমার সাথে থাকতে রাজি হয় না, ছেলেকে নিয়ে চলে যায়। তবে আমিও ব্যোমকেশবাবু তাকে আটকাবার চেষ্টা করিনি। যে মানুষটা একবার চলে যাওয়ার কথা ভাবতে পারে, সে মানুষটা হয়তো বাস্তবে আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে, তাই না? খুবই দুঃখিত অমলবাবু আপনাকে এমন একটা কথা জিজ্ঞাসা করার জন্য। আসলে আপনি বুঝতেই তো পারছেন, এই গোটা কেসে আমাদের সবাইকেই সবকিছু জিজ্ঞাসা করতে হচ্ছে। আর আপনার ব্যাপারে তো সবকিছু না জানলে আপনাকে সুরক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি চিন্তা করবেন না, আজ রাত থেকে আপনার বাড়ির বাইরে পাহারা থাকবে। আচ্ছা, আপনার ওই দুই বন্ধুর খুনের পিছনে কি কাউকে সন্দেহ হয়? না, আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই ব্যোমকেশবাবু। ছেলেটাও চলে গেল, তাছাড়া যে বন্ধু ছিল তারাও চলে গেল। আমি আর বেঁচে থেকে কি করব বলুন তো? আমায় পাহারা না দিলেও চলবে। এটা আমরা করতে পারি না। আপনার পাহারার ব্যবস্থা আমাদের করতেই হবে। আমরা আপনাকে এইভাবে অসুরক্ষিতভাবে রাখতে পারি না। যেখানে আপনার দুজন বন্ধু মারা গেছে আর এরপর আপনার ওপরে হামলা হতেই পারে বলে আশঙ্কা করছি, আমার মনে হয় অপরাধী এরপর আপনাকেই টার্গেট করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আমার আর কি করার আছে বলুন তো? ওদের দুজনের পরিবার ছিল, সমস্ত কিছুই ছিল। আমার তো আর সেসব কিছুই নেই। আপনার বন্ধুদের মদ্যপানের নেশা ছিল, তাছাড়া আরও একটা অভ্যাস ছিল তাদের, সেটা হলো পতিতালয়ে যাওয়া। আপনি নিশ্চয়ই সে কথা জানতেন। মদ্যপানের অভ্যাস আমারও ছিল, তবে খুব একটা বেশি নয়। আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে সেটা বেড়ে গিয়েছে। কিন্তু ওদের মতন পতিতালয়ে যাওয়ার মতো একটা খারাপ অভ্যাস আমার কখনোই ছিল না। আমি ওদের বারণ করতাম, কিন্তু ওরা কখনোই আমার কথা শুনতো না। অনেক চেষ্টা করেছিলাম ভালো পথে আনার, কিন্তু ওরা কিছুতেই আমার কথা শোনেনি। অমলবাবু, এই কেসে আমরা এখনো পর্যন্ত কাউকেই সন্দেহ করতে পারিনি, তাই আপনার উপর আমাদের কিন্তু লক্ষ্য থাকবে।
আশা করছি 2-1 দিনের মধ্যেই অপরাধী আপনার উপর আক্রমণ করার চেষ্টা করবে। তাই আজ থেকেই আপনার বাড়ির আশেপাশে পাহারার ব্যবস্থা আমরা করব। অপরাধী আমার কোনো ক্ষতি করবে বলে তো আমার মনে হয় না। আমার ক্ষতি করার কোনো কারণ তো নেই। আপনি গোয়েন্দা মানুষ, আপনি তো জানেন যে সবকিছুর পিছনেই একটা মোটিভ থাকে, একটা উদ্দেশ্য থাকে। কিন্তু আমাকে কেউ কেন মারবে বলুন তো? অমলবাবু, একটু জল, মানে অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো গলাটা একটু শুকিয়ে গিয়েছে। অমলবাবু ভেতরের ঘরের দিকে চলে গেল জল আনতে। ব্যোমকেশ উঠে গিয়ে অমলবাবুর ঘরের খোলা দরজা দিয়ে একবার ভেতরে উকি দিয়ে আবার তাড়াতাড়ি এসে বসে পড়ল। আমি আস্তে আস্তে বললাম, কি করছো বলো তো? এভাবে ঘরের ভেতরে উকি দিচ্ছ কেন? আসলে কিছু একটা সূত্র খুঁজে বেড়াচ্ছি। অমলবাবুর কাছে যদি এমন কোনো সূত্র থাকে যেটা থেকে অপরাধী আসলে কে আর কি কারণে ওদের টার্গেট করেছে সেটা খুঁজে পাওয়া যায়। ব্যোমকেশ চেয়ারে এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গেই অমলবাবুর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে জলটা খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে অমলবাবু, এখন আমরা চলি। আর যদি কিছু জানতে পারেন আমাদের অবশ্যই জানাবেন। আর আজ থেকেই আপনার বাড়ির বাইরে পাহারার ব্যবস্থা রাখব, কেউ যাতে আপনার ক্ষতি না করতে পারে। ভাগ্যে যা লেখা থাকে তাই হবে ব্যোমকেশবাবু। যদি কোনো ভুল থাকে তার শাস্তি তো আমিও পাবো। ওরা যদি কোনো ভুল করে থাকে তার শাস্তি ওরা পেয়েছে। আর অপরাধীকে আপনি যে ঠিক ধরতে পারবেন এটাও আমি জানি। ব্যোমকেশ আর কিছু বলল না, কিন্তু ব্যোমকেশ যখন বাইরে বেরিয়ে গেল তখন ব্যোমকেশকে বেশ চিন্তিত দেখলাম। কি হয়েছে বলো তো? তোমাকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। তুমি এত কি ভেবে চলেছ? আমার মনে হচ্ছে রাত্রে কিছু একটা হবে। আজ রাতে কিছু একটা হবে? কিন্তু এমনটা তোমার মনে হচ্ছে কেন? সেটা এখন বললে তুমি বুঝতে পারবে না, ঠিক সময় এলেই তোমাকে আমি বলবো। তবে আজ রাতে কিন্তু আমাদের আরেকবার বেরোতে হবে। তুমি কি করতে চাইছো বলো তো? তুমি কি অমলবাবুর বাড়ির বাইরে যে পাহারার ব্যবস্থা করেছো সেখানে কি তুমি নিজেও থাকবে? ব্যোমকেশ মাথা নেড়ে সম্মতি জানালো, আর কিছুই বলল না। বাড়িতে ফিরতেই বৌঠান ব্যোমকেশকে জিজ্ঞাসা করলো, কিছু খোঁজ পেলে? প্রথমে তো ওই একজন ভদ্রলোক মারা গিয়েছিলেন, তারপর শুনলাম আরও একজন মারা গিয়েছেন। এর মধ্যে দাসবাবু টেলিফোন করেছিলেন, বললেন তুমি ফিরলে তোমায় একবার টেলিফোন করতে। উনি খুব চিন্তিত হয়ে পড়েছেন। উপর মহল থেকে নাকি চাপ আসছে। দুটো খুন পরপর হয়েছে, অথচ তার কোনো কিনারা হয়নি। সত্য, আশা করছি আজ রাতেই সবকিছু সমাধান হয়ে যাবে। আজ রাতে অমলবাবুর বাড়ির বাইরে পাহারা বসানোর ব্যবস্থা করেছি। তোমার কি মনে হয় তুমি পাহারা বসানোর পরেও অপরাধী অমলবাবুকে খুন করতে আসবে? আমার মনে হয় এই সমরেশবাবু, অমরবাবু এবং মিন্ময়বাবু এমন কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন যাতে তারা একটা কোনো অন্যায় কাজ করেছেন, আর সেই কাজের শাস্তি হিসেবে তাদের মৃত্যু হয়েছে। মনে আছে অজিত, সমরেশ বসু এবং মিন্ময়বাবুর মৃতদেহের কাছ থেকে কাগজের নোট পাওয়া গিয়েছিল, আর তাতে একটা শব্দ লেখা ছিল প্রতিদান। আমার মনে হয় কেউ কোনো কাজের প্রতিদান হিসাবে তাদের মৃত্যুদণ্ড দিচ্ছে, কিন্তু আইন থাকতে কেউ নিজের হাতে অপরাধের প্রতিদান দেবে সেটা তো হতে পারে না। তাই আজ রাতে অমলবাবুর বাড়িতে সে আসলে তাকে ধরতেই হবে। কিন্তু সন্দেহ করার মতো কাউকে তো এখনো পাওনি। দেখো সমরেশবাবু, গোটা ব্যাপারটা নিয়ে আমি এখনো কিছু ভাবতে চাইছি না অজিত। আজ রাতে ব্যাপারটা না মেটা পর্যন্ত এই কেসের ব্যাপারে আমি কোনো কিছুই চিন্তা করতে চাই না। বরং একটু ঘুমিয়ে নি, রাত জাগতে হতে পারে। ব্যোমকেশের কথা মতো দুপুরের দিকে বেশ খানিকটা ঘুমিয়ে নিলাম। সন্ধ্যাবেলা দাসবাবুর ফোনটা এলো। দাসবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে নিয়ে ব্যোমকেশ বলল, রাত ওই 8টা নাগাদ বেরিয়ে পড়ব, বুঝলে? তার আগেই পুলিশ চলে যাবে, পুলিশের পাহারা থাকবে। আজকের গোটা রাতটা আমরা অমলবাবুর বাড়ির বাইরেই কাটাবো। কিন্তু ব্যোমকেশ, তোমার বারবার কেন একই কথা মনে হচ্ছে বলো তো, যে আজই অপরাধী আবার আসবে? আসবে আসবে, অপরাধী আজ রাতেই আসবে। ব্যোমকেশ অদ্ভুতভাবে কথাটা বলে চুপ করে রইল। আমরা রাতের জন্য তৈরি হয়ে নিলাম। এর আগে আরও একটি লোক আমাদের বাড়িতে এসেছিলেন প্রায় সন্ধ্যের আগে। পুটিরাম এসে বলল, দাদাবাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। তাকে আসতে বললে সে তবুও বাইরে দাঁড়িয়ে রয়েছে, আপনাকেই যেতে বলল। ব্যোমকেশ আর সময় নষ্ট না করে নিচে নেমে গেল। আমি ব্যালকনির কাছে গিয়ে দাঁড়াতে দেখতে পেলাম বাড়ির বাগানের মধ্যে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছে ব্যোমকেশ। আধো অন্ধকারে কিন্তু লোকটাকে ভালো করে দেখা গেল না। বেশ কিছুক্ষণ কথা বলে পরে ব্যোমকেশ চলে এসেছিল।
আমি বললাম, কে ছিল ব্যোমকেশ? ও কিছু না, খবর প্রয়োজন ছিল, সেটার জন্য এসেছিল। তদন্তের জন্য মাঝে মাঝে অন্যদের সাহায্য নিতে হয়, জানোই তো। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মৃন্ময়বাবু, সমরেশবাবু, এদের খুনের আসল মোটিভটা কি? আর যদি ব্যবসা হয় তাহলে অমলবাবুকে কি ওরা এমনিই মারবে? আর এই গোটা ব্যাপারটার পেছনে কি একজন আছে, নাকি কয়েকজন, নাকি কোনো দল? অজিত, একটা কথা আমি বুঝতে পেরেছি, সেটা হলো এই সমরেশ বাবুর সাথে অপরাধীর কোনো একটা ব্যক্তিগত শত্রুতা রয়েছে। তুমি এই কাগজের টুকরোর কথাটা ভুলে যাচ্ছ। ওই কাগজের টুকরোগুলোর মাধ্যমে অপরাধী তাদের কোনো একটা শাস্তির কথা বলে গিয়েছে। নিশ্চয়ই সমরেশবাবু, মৃন্ময়বাবুর অপরাধীর সাথে ওই কাগজের টুকরোগুলোর ভীষণ একটা সম্পর্ক আছে। তুমি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত? দেখো, প্রথম থেকে কিন্তু মনে হয়েছিল সমরেশবাবুর খুনটা করেছে অপরাধী, আর তার বাইরে কেউ তারা অমলবাবুকে খুন করতে পারে। তুমি জানো, আমার ধারণা খুব একটা ভুল হয় না। ওই লাইটার এবং জ্যাকেটটা কিন্তু সত্যি মৃন্ময়বাবু কিংবা তার মতোই ছিল। ওটা মৃন্ময়বাবুরই, সেটা নিয়ে দ্বন্দ্ব আছে। আসলে সমস্যাটা সেখানেই, কারণ সেখানে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। কিন্তু আমরা তো কোনো সুযোগ হারাতে চাই না। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। দাসবাবু কিন্তু ওখানেই আছে। কিন্তু আমাদের তো কাল রাত থেকে সেখানে থাকার কথা ছিল, তাহলে এত তাড়াতাড়ি? দুটো খুন হয়ে গেছে, অথচ তার কোনো কিনারা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি অজিত। ওপর মহল থেকে দাসবাবুর উপরে চাপ আসতে শুরু করেছে, সেটা তুমি ধারণা করতে পারবে না। শহরের 2 জন ব্যবসায়ী ওভাবে খুন, তাও নিজেদের বাড়ির মধ্যে। পুলিশ কিছুই করতে পারছে না। আমিও জল কতটা গভীর তা বার করতে পারছি না। শহরের বুকে রাতের অন্ধকারে সাধারণ মানুষের নিরাপত্তায় একটা প্রশ্নের মুখে এসে ঠেকেছে অজিত। এর শেষ আমি দেখেই ছাড়ব। অপরাধী যেই হোক না কেন, তাকে খুঁজে বার করবই। ব্যোমকেশ নিজের হাত দিয়ে অন্য হাতের তালুতে সশব্দে একটা খুশি মারল, তারপর চিন্তিত মুখে শক্ত গলায় বলল, ব্যাপারটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জটা আমায় জিততেই হবে, না হলে আর যাই হোক ব্যোমকেশ বক্সী এত সহজে কারোর কাছে হেরে যাবে না। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো বৌঠান। তারপর আমাদের কথাবার্তা শুনে বলল, ঠিকই ভেবেছিলাম আজ রাত তোমরা ঠিক বাইরে কাটাবে, কি তাই তো? আর অপরাধী ধরতে পেরেছ? তুমি কি করছো বলো তো? আমরা চেষ্টা করছি, সত্যিই আমরা সবটুকু দিয়েই চেষ্টা করছি। এবার তার পরও যদি কিছু না বেরোই, তাহলে আমরা কি করতে পারি বলো? অপরাধী তো আর আমাদের হাতে ধরা পড়ার জন্য চুপ করে বসে নেই। অপরাধীর মাথা যথেষ্ট পরিষ্কার, সে তার কোনো চিহ্ন কোথাও রেখে যাচ্ছে না, উল্টে অন্য কাউকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন একজন অপরাধীর সঙ্গে পাল্লা দিয়ে তাকে ধরে ফেলাটা সহজ নয়। ব্যোমকেশের উত্তেজিত স্বরে কথাগুলো শুনে বৌঠান চুপ করে রইল কিছুক্ষণ। আমি বললাম, এত কিছু ভেবো না, সবই ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে আজ রাতে নতুন কিছু একটা খুঁজে পাবো, আর তুমি কেসটা সমাধান করতে পারবে সেটাই আমি জানি। ব্যোমকেশ আর কোনো কথা বলল না, আস্তে আস্তে উঠে চলে গেল নিজের ঘরে। বৌঠান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে বলো তো ঠাকুরপো? 2 খুন হয়ে গেছে বৌঠান, আর একটা খুন হতে চলেছে। তাই ব্যোমকেশ গোটা ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি একবার যাই। আমি একবার না হয় ওর সাথে কথা বলছি। আমি উপরের দিকে ব্যোমকেশের ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিলাম, কিন্তু বৌঠানকে দেখলাম সেই দিকে চলে গেল। আমি আর গেলাম না। স্পষ্টই বুঝতে পারছিলাম এই সময় মান অভিমানের পালা চলবে, তাই সেখানে আমার শুধু শুধু থাকার কোনো কারণ নেই, বরং আমি নিজের ঘরেই চলে যাই। অন্ধকার নেমে আসার পরে আমি আর ব্যোমকেশ দাসবাবুর সাথে পুলিশের জিপে করে অমলবাবুর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করালাম। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম অমলবাবুর দিকে। ব্যোমকেশ বলল, কিছু বোঝা গেছে দাসবাবু? সবার উপরে নজর রেখে চলেছে, কিন্তু সেরকম কিছুই বোঝা যায়নি। বাড়িতে অমলবাবুর সাথে একবার দেখা করে নিয়েছিলেন তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, আপনার কথা মতো প্রথমে অমলবাবুর সাথে দেখা করে তারপরে আমরা পাহারার ব্যবস্থা করেছি, কিন্তু অমলবাবু বারবার বলছিলেন তার পাহারার প্রয়োজন নেই। আসলে ভদ্রলোক মানসিকভাবে। ব্যোমকেশ কথাটা বলতে বলতে থেমে গেল, তারপর কথাটা বদলে নিয়ে বলল, আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? আর সমরেশবাবু আর মৃন্ময়বাবু দুজনের গলার ক্ষত একই ধরনের, তাই না? আর যে ছুরি ব্যবহার করা হয়েছে সেটাও তো একই। এমন কিছু পাওয়া গেছে
যেটা থেকে আসল অপরাধীকে খুঁজে বার করা যায়? না ব্যোমকেশবাবু, তবে আপনার কথা মতো ঘরের একপাশে পড়ে থাকা সিগারেটের টুকরোগুলো থেকে কিন্তু একটা হাতের ছাপ পাওয়া গেছে। সেটা মৃন্ময় বাবুর কিংবা সমরেশ বাবুর হাতের ছাপের সঙ্গে কিন্তু মেলেনি। হাতের ছাপটা সম্পূর্ণ অন্য কারুর। ব্যোমকেশের মুখটা এবার উজ্জ্বল হয়ে উঠল। বলল, তাহলে অন্তত এই 3 জনের বাইরে একজনকে আমরা পেলাম, যারা সমরেশ বাবুর সাথে সেদিন রাত্রে ঘরে ছিল। কিন্তু গ্লাসের ব্যাপারটা এখন আমি বুঝতে পারছি না। দাসবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই অমলবাবুর বাড়ি থেকে একজন সাদা পোশাকের পুলিশ কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, আমরা আপনাদের মতো নজর রেখে চলেছি। এই রাস্তা দিয়ে কয়েকজন মাত্র গিয়েছে, তবে তারা কিন্তু বাড়ির দিকে লক্ষ্য করেনি। এমনকি বাড়ির পেছনের দিকেও কিছু লোক রয়েছে আমাদের, তারাও অস্বাভাবিক কিছু দেখতে পায়নি। ব্যোমকেশ বলল, একটা কাজ করো তো, বাড়ির ভেতরে দরজার কাছেও একটা পুলিশ মোতায়েন করো। দাসবাবু বললেন, দরজার সামনে কি দরকার ব্যোমকেশবাবু? মানে বাড়ির বাইরে তো আমরা রয়েছি, আর তাছাড়া বাড়ির পাঁচিলটাও বেশ উঁচু রয়েছে, সেখান থেকে পাঁচিল টপকে কেউ ভেতরে ঢুকতে পারবে না। ব্যোমকেশ কি যেন একটা ভাবছিল গভীরভাবে। দাসবাবুকে কনস্টেবলের সাথে রেখে আমায় নিয়ে রাস্তার একপাশে এসে হঠাৎ আমাকে প্রশ্ন করল, আচ্ছা অজিত, সমরেশবাবুর খুনটা যখন হয়েছিল সেখানে তোমার অপরাধী বলে কাকে মনে হয়েছিল? যে সমরেশবাবুর সঙ্গে মদ্যপান করেছে, নাকি তাকে যাকে বাড়িতে ঢুকতে বাইরে থেকে কেউ দেখেছিল? দেখো ব্যোমকেশ, যে সময় ওই ভদ্রলোক ঢুকেছিলেন সেটা ছিল প্রায় 10টা নাগাদ, আর পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট কিংবা তোমার হাতে খুন হয়েছে তার পরে, অর্থাৎ 12টা কিংবা তার একটু আগে। যদি তারা দুজনে মদ্যপান করে থাকে তাহলে মদ্যপান শেষে খুনটা করার সম্ভাবনা থাকতে পারে। যে কোনো কারণে তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেনি। কিন্তু তাহলে ওই গ্লাসটা? প্রথমে আমার মনে হয়েছিল খুনি যেই গ্লাসে মদ খেয়েছে সেই গ্লাসটা হয়তো সে পরিষ্কার করে রাখবে, তুমিও সেটাই বলেছিলে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে সেই গ্লাস পরিষ্কার করা হয়েছে, সেই গ্লাস নাকি সমরেশবাবুরই ছিল, আর যেই গ্লাসে মদের তলানি রয়েছে সেই গ্লাসটা নাকি অন্য কারোর। তবে সেই গ্লাস থেকে পুলিশ বা অন্য কেউ হাতের ছাপ খুঁজে পায়নি, আর ঠিক এই কারণে আমারও একটা খটকা লাগছে। আচ্ছা অজিত, অমলবাবুকে তোমার কেমন মনে হয়? অমলবাবুকে তো আমার খুব একটা খারাপ বলে মনে হয় না, কিন্তু কেন বলো তো? হঠাৎ তুমি তার কথা জিজ্ঞাসা করছো কেন? কেন জানি না, তাকে একটু হতাশাগ্রস্ত বলেই আমার মনে হয়। আচ্ছা, হঠাৎ করে যদি অমলবাবু আত্মহত্যা করেন তাহলে কি তুমি অবাক হবে? এসব কি বলছো? আমরা এখানে অমলবাবুকে সুরক্ষা দেওয়ার জন্য এসেছি, আর তুমি তারই মারা যাওয়ার কথা বলছো? তুমি বুঝতে পারছো না অজিত, আমি আসলে কি বলতে চাইছি। আমি বুঝতে পারছি, আসল অপরাধীকে খুঁজে বার করতে না পেরে তুমি একটু দিকভ্রান্ত চিন্তাভাবনা করছো। অমলবাবু যদি আত্মহত্যা করার চেষ্টা করেন তাহলে সেটা তো তিনি নিজে আগেই করতে পারতেন, এতদিন অপেক্ষা করবেন কেন? আর তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে তো মাস কয়েক হয়ে গিয়েছে, তাহলে এতদিন পরে কেন? হয়তো কোনো কাজের জন্য তিনি অপেক্ষা করছিলেন, আর সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই। আমি অন্ধকারের মধ্যেই ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশ হঠাৎ চিৎকার করে উঠল, দাসবাবু, আমাদের এক্ষুনি অমলবাবুর ঘরে যেতে হবে। এমন একটা কথায় দাসবাবু অবাক হয়ে গিয়েছিল। শুধু দাসবাবু নয়, তার সাথে বাকি কনস্টেবলরাও অবাক হয়ে গিয়েছিল। ব্যোমকেশ আবার বলল, সমরেশবাবুর খুনের পেছনে কোনো না কোনোভাবে অমলবাবুর হাত রয়েছে দাসবাবু। তিনি চেয়েছিলেন মৃন্ময়বাবুকে ওই কেসে ফাঁসিয়ে দিতে, কারণ আমি জানতে পেরেছি যেদিন রাত্রে সমরেশবাবু মারা যান আর যেদিন রাত্রে মৃন্ময়বাবু মারা যান সেদিন অমলবাবু অনেক রাত্রে বাড়ি ফিরেছিলেন, অথচ তিনি এখন সচরাচর বাড়ি থেকে কোথাও যান না। আমরা কথা বলতে বলতে অমলবাবুর একদম বাড়ির সামনে এসে পড়েছি। অমলবাবুর দরজার কাছে কনস্টেবল পাহারায় ছিল। সে আমাদের দেখতে পেয়ে একটু অবাক হয়ে বলল, কি হয়েছে স্যার? ব্যোমকেশ বলল, আমাদের একবার ভেতরে যেতে হবে। কনস্টেবলটা দরজা খোলার চেষ্টা করলো, দুবার ধাক্কা দিল, কিন্তু দরজাটা যে ভেতর থেকে বন্ধ সেটা বোঝা গেল ব্যোমকেশ ও দাসবাবুর চিৎকার শুনে। অমলবাবুর নাম ধরে ডাকতে লাগলো, অমলবাবু, অমলবাবু, দরজা খুলুন, আমি ব্যোমকেশ, আমরা পুলিশ নিয়ে এসেছি, আপনার কোনো ভয় নেই। ঠিক তখনই অমলবাবুর ঘর থেকে একটা গানের শব্দ ভেসে এলো। ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলল, অজিত, আমার সামান্য ভুল হয়ে গেছে মনে হয়, অমলবাবুকে আমরা বাঁচাতে পারলাম না। কিন্তু ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, চারপাশে পুলিশের পাহারা, তাহলে বাইরে থেকে ভেতরে যাবে কি করে? আমাদের একটা ছোট্ট ব্যাপারে ভুল হয়ে গেছে দাসবাবু। আমার মনে হয় সমরেশবাবু এবং মৃন্ময়বাবুর খুনের পেছনে আসলে রয়েছেন এই অমলবাবু।
কি বলছো ব্যোমকেশ? মৃন্ময়বাবু ও সমরেশবাবুর বাড়ি থেকে যে কাগজের চিরকুটটা পাওয়া গিয়েছিল তাতে লেখা ছিল প্রতিদান, অর্থাৎ কোনো কাজের জন্য তারা শাস্তি পেয়েছে, আর সেই শাস্তিটা ওদের দিয়েছেন অমলবাবু। তোমার মনে আছে, তার বিবাহ বিচ্ছেদের একমাত্র কারণ কিন্তু ওরা দুজন। তার স্ত্রীর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নিয়ে ওরাই জানিয়েছিল, আর তারপরেই ওদের মধ্যে সমস্যা সৃষ্টি হয় আর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এতক্ষণে দাসবাবু ও দুজন কনস্টেবল মিলে ধাক্কা দিতেই দরজাটা ভেঙে পড়ল। তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে যেতেই গোটা ঘরটা অন্ধকার দেখা গেল। একমাত্র অমলবাবুর ঘরের দরজা খোলা ছিল। পুলিশের কাছে টর্চ ছিল। টর্চ জ্বেলে অমলবাবুর ঘরের ভেতরে ঢুকে আলোর সুইচ টিপতে যা দেখা গেল সেটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। অমলবাবু ঘরের একপাশে টেবিলের উপর মাথা রেখে অদ্ভুতভাবে ছটফট করছেন। তার গলার নলিটা কাটা, ডান হাতে ধরা রয়েছে একটি ছুরি, আর রক্তে ভেসে যাচ্ছে তার পোশাক। রক্ত গড়িয়ে নামছে ঘরের মেঝেতে। ব্যাপারটা দেখে আমি, দাসবাবু, ব্যোমকেশ, এমনকি দুজন কনস্টেবল পর্যন্তও যেন হতভম্ব হয়ে গেলাম। ব্যোমকেশ বলল, দাসবাবু, ওনাকে এক্ষুনি একবার হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। ব্যোমকেশ কথাটা বলল বটে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যেভাবে তার গলার নলিটা কাটা হয়েছে তাতে তাকে কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। ঘরের ছোট জানালাটা তখনও বন্ধ। ঘরের দরজা দিয়ে এই মাত্রই আমরা ঢুকেছি। এখানে আর কেউ আসতে পারবে না। তার মানে ব্যোমকেশের কথাই সত্যি। অমলবাবু নিজের হাতেই নিজের গলা কেটেছেন। এইবার প্রথম দুটো খুনের চেয়ে একটা পার্থক্য দেখতে পেলাম। ছুরিটা ঘরের মেঝের এক পাশে পড়েছিল। অমলবাবু কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু ওই অবস্থায় আর কিছু বলা যায় না। তার চোখের কোল থেকে জলের ফোঁটা গড়িয়ে নামল। সত্যি বলতে অসহায়ের মতো আমরা চুপচাপ দাঁড়িয়ে লোকটার মৃত্যু যন্ত্রণা দেখলাম। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুজন কনস্টেবল, কিন্তু ততক্ষণে তার শেষ নিঃশ্বাস বেরিয়ে এসেছে। টেবিলের অন্য পাশে রাখা একটা বড় কাগজের টুকরো একটা ভারী মূর্তি দিয়ে চাপা ছিল। ব্যোমকেশ এগিয়ে গিয়ে সেটা তুলে নিল, তারপর পড়তে শুরু করলো। চিঠিটা অনেকটা এই রকম: ব্যোমকেশবাবু, এটা আপনার উদ্দেশ্যে। আমি জানি আপনি আমাকে ঠিক ধরতে পারবেন। আপনার কথা আমি অনেক শুনেছি। আপনার মতো একজন সত্যান্বেষী থাকতে আমি এত সহজে কাউকে ফাঁকি দিতে পারবো না। তবে আমি ফাঁকি দিতে চাই না। আসলে সবসময় আমার জীবন ফাঁকি দিয়েই গেছে। ছোটবেলায় মাকে হারিয়েছি। তারপর একটু বড় হতেই যখন নিজের চেষ্টায় ব্যবসাটা দাঁড় করাতে শুরু করলাম, ঠিক তখনই হারালাম বাবাকে। ছোট থেকে কখনোই সব কিছু ভালোভাবে পাইনি। তাই ভেবেছিলাম বিয়ের পর স্ত্রীকে নিয়ে ভালোবেসে সংসার করব, অথচ সেটাও হলো না। স্ত্রীর চরিত্র নিয়ে অনেকের কাছেই কথা শুনেছিলাম, কিন্তু সে সমস্ত কখনো গায়ে মাখিনি। তবে যেদিন সমরেশ আর মৃন্ময় এসে আমাকে সে কথা বলল, সেটা আমি সহ্য করতে পারিনি ব্যোমকেশবাবু। বাড়িতে ফিরেই স্ত্রীর সঙ্গে বেশ ঝামেলা হয়। এক পর্যায়ে সে রাগ করে আমায় ছেড়ে চলেও যায়। কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, ওই সমরেশ আর মৃন্ময়ের চেয়েও অনেক বেশি। মৃন্ময়ের চরিত্রে বেশ দোষ ছিল, সমরেশেরও ছিল, তবে তার থেকে বেশি ছিল মৃন্ময়ের। নতুন বিয়ে হওয়ার পরেও সে সপ্তাহে অন্তত 2 বার পতিতালয়ে যেত। আমি তাকে বারণ করতাম, কিন্তু সে কোনো কথাই শুনত না। অথচ দেখুন ব্যোমকেশবাবু, সেই আমায় আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা শুনিয়েছিল। সমরেশের কথায় যদি বলি, তার স্ত্রী তাকে বেশি ভালোবাসত, কিন্তু সেসব বাদ দিয়ে মদ ও বাইরের সমস্ত কিছু নিয়ে মেতে থাকতো সে। আর সেই সমরেশও আমাকে আমার স্ত্রীর সম্পর্কে জ্ঞান দিয়েছিল। স্ত্রী চলে যাওয়ার পরে আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছিলাম আমার হয়তো একটাই ভুল ছিল ব্যোমকেশবাবু, স্ত্রীকে আমি অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম। সেটুকুও মেনে নিয়েছিলাম ব্যোমকেশবাবু। কিন্তু তারপর থেকে প্রতিদিন সমরেশ ও মৃন্ময় আমার এই বিবাহ বিচ্ছেদ নিয়ে এই হাসির আর মশকরার ব্যাপারটা আমি একেবারেই সহ্য করতে পারলাম না। এক পর্যায়ে সহ্য করতে পারলাম না, সেটা স্থির করলাম প্রথমে খুন করব সমরেশকে, কারণ 7 দিনের জন্য তার স্ত্রী বাড়িতে থাকবে না। সেই সুযোগে তাকে খুন করে সমস্ত দোষ চাপাবো মৃন্ময়ের ওপর। এক ঢিলে 2টো পাখি মারব। কিন্তু এর মধ্যে এসে পড়লেন আপনি। তাই মৃন্ময়ের লাইটার এবং মৃন্ময়ের মতো একটা জ্যাকেট পরে রাতের অন্ধকারে সমরেশের বাড়িতে গেলেও আপনি কিন্তু মৃন্ময়কে সন্দেহ করলেন না। ওই লাইটারটা আমি মৃন্ময়ের কাছ থেকেই সরিয়েছিলাম। তারপর সুযোগ বুঝে সেটা রেখে এসেছিলাম সমরেশের টেবিলে। বাকি সমস্ত কিছু আপনি নিজেই অনুমান করতে পেরেছেন। কিন্তু যখন দেখলাম আমার ইচ্ছে মতো কাজ হলো না,
তখন বাধ্য হয়ে মৃন্ময়কেও খুন করতে হলো। আপনি হয়তো প্রথমে আমাকে সন্দেহ করেননি, কিন্তু পরে সন্দেহ করবেন, কারণ সব কিছুই যে আমার সাথে মিলে যাচ্ছে। আপনার তীক্ষ্ণ নজর এড়িয়ে চলা সম্ভব নয়। তাই আমার বাড়িতে খবরের কাগজ, ডায়েরি, এমনকি আমার ঘরে বাংলা বইয়ের আধিক্য সবই আপনার চোখে পড়বে। এসব থেকে আপনি ধীরে ধীরে আমাকে সন্দেহ করতে পারেন। আর আমার বাড়িতে পুলিশের পাহারা বসানোর পরেও যখন আমার উপর কেউ আক্রমণ করার চেষ্টা করবে না, তখন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমার মনে হয় এর মধ্যে আপনি আমার স্ত্রীর কাছেও খোঁজ নেওয়া শুরু করেছেন, তাই আর অন্য কোনো পথ দেখলাম না। আমার তো সবটাই শেষ হয়ে গেছে, আর নিজেকে রেখেই বা কি করবো বলুন। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আপনার আরও একবার জয় হলো। চিঠি পড়া শেষ করে ব্যোমকেশ চুপ করে রইল। দাসবাবু, আমি এবং বাকি কনস্টেবলরা সবাই কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইলাম। ব্যোমকেশ মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিল। তারপর বলল, প্রথমে যদি ব্যাপারটা সন্দেহ করতে পারতাম তাহলে হয়তো অমলবাবুকে বাঁচাতে পারতাম। অমলবাবুর ঘরে খবরের কাগজের আধিক্য আমার চোখে পড়েছিল, কিন্তু তখন ব্যাপারটা বুঝিনি কাগজে চিরকুটে লেখা কথাগুলোর মানে। আমি ধরতে পেরেও যেন ধরতে পারছিলাম না। অমরবাবুর স্ত্রীর সাথে আমি যোগাযোগ করেছি, তবে তার কথায় সমরেশবাবুর স্ত্রী বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল বটে, তবে তার বিয়ের আগে থেকেই ছিল, আর তিনি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এর মধ্যে সমরেশবাবু এবং মৃন্ময়বাবু গোটা ব্যাপারটাকে এতটাই জটিল করে ফেলে যে অমরবাবু আর কিছু শুনতে চাননি। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও প্রায়ই হতো। তাই নেহাত বাধ্য হয়েই অমলবাবুর স্ত্রীকে তার বাপের বাড়িতে চলে যেতে হয়। আমি আগে কেন বুঝতে পারলাম না ব্যাপারটা? আপনার দোষ নেই ব্যোমকেশবাবু। আপনি তো ধারণা করতে পেরেছিলেন যে অমলবাবুর কিছু একটা হতে পারে, কিন্তু সেই কারণেই আমরা এখানে পাহারায় রয়েছি আজ রাতে। যদি তা না হতো তাহলে হয়তো এতটা আমরা জানতে পারতাম না। আপনি আপনার কাজ করেছেন ব্যোমকেশবাবু, এখন আমাদের কাজটা করতে হবে। গোটা কেসটার সমাধান এভাবেই যখন হওয়ার ছিল তখন তাই হোক। অপরাধীকে শাস্তি দিতে পারলাম না, এটাই যা আফসোস থেকে গেল। আমরা যেদিন প্রথমবার অমরবাবুর বাড়িতে এসেছিলাম তখন কিন্তু তিনি বারবার একটা কথাই বলছিলেন, যে তিনি আর বেশি দিন বেঁচে থাকতে চাইছেন না। তখন আমরা কিন্তু তার কথার মানেটা বুঝতে পারিনি ব্যোমকেশ। অপরাধীর অপরাধ করার জন্য যতই কারণ থাকুক না কেন, অপরাধী কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারে না অজিত। অপরাধী আইনকে ফাঁকি দিয়ে চলে গেল, এটা আমাদের ব্যর্থতা। ব্যোমকেশ আর কিছু বলল না। অমলবাবুর নিষ্প্রাণ দেহটা পুলিশ নিয়ে চলে গেল। আমরা শেষ পর্যন্ত রাতের দিকে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকতে নিজের ঘরে চলে যেতেই পাশের ঘর থেকে বউঠানের গলা শুনতে পেলাম। কি হলো বলো তো? ধরতে পারলে অপরাধীকে? ব্যোমকেশ কেমন যেন ম্লান গলায় বলল, না সত্য, অপরাধী এবারের মতো আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আপনাদের কাছে একটি অনুরোধ, যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তাদেরকে অনুরোধ করব যুক্ত হতে। সেখানে আমরা নতুন গল্পের আপডেট দিয়ে থাকি, ফলে আপনাদের কোনো গল্পের নোটিফিকেশন মিস হবে না এবং সেখানে আপনাদের প্রাইভেসির ওপরেও লক্ষ্য রাখা হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।